হ্যালো জনগণ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দ্য ব্যাকস্টেজ পডকাস্ট। সো এই এপিসোডে যিনি গেস্ট, ওনার নাম ডক্টর নজরুল ইসলাম। উনি বাংলাদেশে আসলে পড়াশোনা করছেন মেডিকেলে, এমবিবিএস এ। সো তারপরে উনি ওনার পুরো ট্র্যাক চেঞ্জ করে ফেলছেন। সো রাদার দেন বিং এ ডক্টর, উনি পরে পড়াশোনা করছেন মেডিকেল স্ট্যাটিস্টিক্স নিয়ে। এন্ড আস্তে আস্তে ওনার কাজ চলে গেছে কাইন্ডা মেডিকেল ডেটা অ্যানালাইসিস এর দিকে। সো লেটার উনি নর্থ সাউথে পিএইচডি, নর্থ সাউথে মাস্টার্স করছেন। তারপর উনি চলে গেছেন হার্ভার্ডে মাস্টার্স করতে। দেন উনি পিএইচডি করছেন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, ভ্যানকুভারে, আমার এখান থেকে 2 ঘন্টা দূরে। সো আমার ওনার সাথে প্রথম পরিচয় ছিল 2017 সালে। আমি একটা কনফারেন্সে গেছিলাম 2017-তে ভ্যানকুভারে, তখন ওনার সাথে পরিচয়। সো এই প্রায় 7-8 বছরের মধ্যে উনি পিএইচডি শেষ করছেন। তারপরে উনি অনেক বিশাল বিশাল কাজ করে ফেলছেন। আমি ওগুলা ডিটেলস আর যাব না। সো উনি কারেন্টলি ইউকে তে থাকেন, এবং ওনার কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট ইউকে তে। উনি ওখানে টিম লিড করেন মেডিকেল ডেটা অ্যানালাইসিস এর জন্য। এন্ড কারেন্টলি উনি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অ্যাডভাইজার। এছাড়া উনি বেশ কয়েকটা সার্ভিস রুলে আছেন। পুরো ভিডিওতে সবই ডিটেলস পাবেন, আমি আর এগুলো ডিটেলসে যাচ্ছি না ইন্ট্রোডাকশনের জন্য। সো কোভিড যখন শুরু হয়, কোভিড-19 2019-এ, তখন উনি দুনিয়ার ওয়ান অফ দ্য ফিউ পিপল আর কি, যারা কোভিড ডেটা নিয়ে একদম ফার্স্ট হ্যান্ড কাজ করছেন এবং পলিসি মেকিং এর ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলছেন। সো এই ভিডিওতে উনি সবকিছুই শেয়ার করছেন আমাদের সাথে। এবং একটু শেমলেস ব্র্যাগিং করি যে এই এপিসোডের গেস্ট যিনি, তো ওনাকে টিপিক্যালি বিবিসি, গার্ডিয়ান এসব বড় বড় জায়গা থেকে ইন্টারভিউতে ডাকা হয়। সো কি বলবো, যে গরিবের ঘরে হাতির পা পড়ছে আর কি আজকের এপিসোডে। সো আই এম ভেরি ভেরি হ্যাপি এন্ড এক্সাইটেড এই এপিসোডটা নিয়ে। সো আমরা আলাপ সালাপ করছি যে কোভিড এর সময় জুনার কাজ, এই কাজকর্ম নিয়ে, কোভিড এর পরবর্তী পলিসি মেকিং, তারপরে টোটাল ওয়ার্ল্ড এর যে মেডিকেল ট্রেন্ড, তারপরে কোভিড এর সাথে বিভিন্ন এথনিসিটি রোগ যেমন ডায়াবেটিসের কোরিলেশন, বাংলাদেশে বাংলাদেশের কোভিড কিভাবে হ্যান্ডেল করা হয়েছে গভর্নমেন্ট থেকে, এই পলিসি গুলা নিয়ে। তারপর আমরা নেক্সট সেকশনে ডিসকাস করছি যে হেলথ কেয়ার এআই নিয়ে। সো আমি আগে মেনশন করলাম যে উনি মেডিকেল ডেটা নিয়ে কাজ করেন। সো এআই ইজ এ বিগ পার্ট অফ হিজ ওয়ার্ক। তো এটা নিয়ে খুব ইন্টারেস্টিং ডিসকাশন হয়েছে। উনি ওনার পার্সোনাল লাইফ স্টোরি স্ট্রাগল শেয়ার করছেন। এবং বিশেষ করে শেষ পার্টে উনি যে অ্যাডভাইস গুলো দিচ্ছেন এবং যেসব স্টোরি শেয়ার করছেন, এই স্টোরি গুলো শোনার জন্য আমি আসলে পডকাস্ট গুলো করি। সো আমি বলবো যে আজকের পডকাস্টের পার্সোনাল রেটিং আমার 150 আউট অফ 100। সো আই হোপ দ্যাট ইউ গাইজ উইল এনজয় দিস এপিসোড, এবং দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। প্লিজ লাইক দ্য ভিডিও, শেয়ার ইউর থটস ইন ইউর কমেন্টস, এন্ড খুবই উপকার হয় যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। কারণ আই থিঙ্ক আস্তে আস্তে আমি মাঝে মাঝে লুক ব্যাক করি এবং দেখি যে এপিসোড গুলা, যে গুলা বিল্ড আপ হয়েছে টোটাল পডকাস্টে, ইজ বিকামিং এ ভাস্ট নলেজ সোর্স। এবং আই থিঙ্ক আমি যখন আন্ডারগ্রেড ছিলাম বা আরো ছোট ছিলাম, এগুলো যদি আমার চোখের সামনে থাকতো, আমি হয়তো ক্যারিয়ার ভালো করতে পারতাম আর কি। সো প্লিজ শেয়ার দ্য গুড ওয়ার্ডস উইথ আদার পিপল। লিভ এন্ড লেট লিভ। লেটস এনজয় দিস এপিসোড। হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। থ্যাংকস ফর এগ্রিং টু ডু দিস। কেমন আছেন? ভালো আছি, ভালো, খুবই ভালো। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। শিওর। আপনি যদি একদম শুরুতে একটু ব্রিফলি আপনার একটা ইন্ট্রোডাকশন দেন, যে পড়াশোনা এখন কোথায় আছেন, কি নিয়ে কাজ টাজ করতেছেন। আচ্ছা, একেবারে ছোটবেলা থেকে এরকম নাকি হ্যাঁ, জাস্ট হ্যাঁ, বর্তমানে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি তো আহ, বাংলাদেশে এমবিবিএস ডাক্তারি পড়াশোনা করেছিলাম, কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে ডাক্তারি পড়তে চাই নাই। আহ, আমার ছোটবেলার ড্রিম ছিল আসলে ম্যাথমেটিশিয়ান হওয়া। কি কি কারণে জানি না, কিন্তু সম্ভবত একবার ফেল করার কারণে, আই থিঙ্ক। আমার যেহেতু প্রচন্ড জেদ ছিল, পরে আমি একটাই সাবজেক্ট পড়েছি আমার স্কুলে। তো ম্যাথমেটিশিয়ান, কিন্তু সেটা আব্বু আম্মু চেয়েছেন মেডিকেলে পড়তে, পড়েছি। পরে হচ্ছে আমি যেহেতু ওই তো তখন ওই যে বুয়েট মেডিকেল অ্যাডমিশন টেস্ট, আমি ফিজিক্স ম্যাথস এগুলো পড়াতে বেশি পছন্দ করতাম সব সময়তেই। আমি বায়োলজি বরং কমই পড়িয়েছি। আচ্ছা। এবারে আমি মেডিকেলে তো আসলে স্ট্যাটস, ম্যাথমেটিক্স এগুলোর খুব একটা কি একেবারেই প্রায় ছিল না। তো কিছুদিন প্র্যাকটিস করার পরে হচ্ছে ব্যক্তিগত অনেক মানে পারিবারিক ব্যাপার স্যাপার আছে, কিন্তু
আমার এক বন্ধু আমাকে একবার বলেছে, যেহেতু আমি প্রচন্ড পছন্দ করি ম্যাথস, সে আমাকে প্রথম বললো যে মেডিকেল স্ট্যাটিস্টিক্স বলে একটা জিনিস আছে, যেটা আমি কখনো শুনি নাই এর আগে। তো বললাম কি, আমি পড়াশোনা করতে শুরু করলাম, দেখলাম যে সাউন্ডস রিয়েলি ভেরি ইন্টারেস্টিং। এটা কি আপনার এমবিবিএস এর সময়? না, এমবিবিএস এর পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে পড়াশোনা করতে গিয়ে দেখলাম বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার, তা আমি ভালোই পড়াশোনা করতে শুরু করলাম। এক পর্যায়ে আমি অনেকদিন পড়াশোনা, কিছুটা গ্যাপ ছিল, কিন্তু এটা এটা আমাকে এত এক্সাইটেড করেছে, আমার মনে আছে আমি ওই দিন রাত থেকে আমি পড়াশোনা করতে শুরু করেছিলাম। তো যাই হোক, পরে হচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাদের ফিল্ডে এপিডেমিওলজি যেটাকে বলে আর মেডিকেল স্ট্যাটিস্টিক্স, আমি এই দুইটা নিয়ে একটু ইয়ে করতে পারি কিনা, আগাইতে পারি কিনা। তখন হচ্ছে গিয়ে হার্ভার্ড একটা প্রোগ্রাম শুরু করা হচ্ছে গিয়ে সাইপ্রাসে। ওরা 5 বছরের জন্য একটা খুব বড় ফান্ডিং পেয়েছে, হার্ভার্ড আর এমআইটির লোকজনই চালাইতো এটা। তো এখানে আমাদের এক বড় ভাইও একটা ডিগ্রি করেছেন, আমি সেখানে গেলাম এমএসসি করার জন্য। সেটা হচ্ছে ডুয়াল মাস্টার্স প্রোগ্রাম ছিল, এপিডেমিওলজি এবং মেডিকেল স্ট্যাটিস্টিক্স, কিন্তু হেভিলি অন মেডিকেল স্ট্যাটিস্টিক্স। যে আমার সেকেন্ড মাস্টার্সে আমি এটা করেছিলাম, সেখানে আমি ভ্যালেডিক্টোরিয়ান হয়েছিলাম। তখন হচ্ছে কজাল ইনফারেন্স আমাদের ফিল্ডে খুব জনপ্রিয়তা পেতে শুরু করে। হার্ভার্ডের রবিন্স এবং হার্নান বলে দুইজন খুব বস লোক, অত্যন্ত বস, তারা আমাদের ফিল্ডের এক ধরনের গড আর কি। তারা হচ্ছে তিনি বই লিখতে শুরু করেন। আম, তো ভাগ্যক্রমে যেহেতু আমাদের ফ্যাকাল্টি সবাই ছিল ওই হার্ভার্ডের, ওরা আমাকে একটা ড্রাফট পাঠিয়েছিল একবার, যেহেতু আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন দিস টপিক। বললো ইউ উইল লাইক ইট। পরে আমি এত এক্সাইটেড হয়েছে যে আমি আসলে হার্ভার্ডে এই প্রোগ্রামে আমি আরো একটা মাস্টার্স করতে চাইলাম। এটা হলো হবে আমার থার্ড মাস্টার্স, যেটা আমি আচ্ছা। তখন সিদ্ধান্ত নেই। মিনওয়াইল আমার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া বা ইউবিসি তে আমার পিএইচডি হয়। তো আমি পিএইচডি শুরু করি এবং আমি হার্ভার্ডে অ্যাডমিশন নেই ইয়েতে, মাস্টার্স। যাই হোক, দুটো প্রোগ্রাম প্যারালালি আমাকে এক্স্যাক্টলি করতে দেওয়া হয় নাই, গুড অর ব্যাড। কিন্তু আমি শেষ পর্যন্ত পিএইচডি শেষ করেছি, মাস্টার্স শেষ করেছি হার্ভার্ডে। তারপর আমি পোস্টডক শুরু করেছি হার্ভার্ড এবং ইউবিসি একই সঙ্গে, ওই মিগেল হার্নানের টিমে আর কি। তো পোস্টডক করতে করতে তখন কেমব্রিজ ইউনিভার্সিটি আমাকে একটা ভালো জবের অফার দেয়, সেটা হচ্ছে কি ওদের ক্লিনিক্যাল ট্রায়ালস এর মেথোডোলজি এবং স্ট্যাটিস্টিক্স পার্টটা লিড করার জন্য আর কি। তো এটা তো খুবই এক্সাইটিং একটা অপরচুনিটি ছিল। তখন আমি কেমব্রিজে মুভ করেছি। কেমব্রিজে আমি বছর দুয়েক ছিলাম। 2 বছর থাকার পরে হচ্ছে কি অক্সফোর্ড তখন বড়সড় একটা বিগ ডেটা ইনস্টিটিউট নামে একটা বড়সড় ইনস্টিটিউট দেয়, এবং ওরা খুবই অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট, ম্যাসিভ অ্যামাউন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার, মানি, সবকিছু। তখন ওদের সঙ্গে আমার আলাপ হয়, এবং তখন আমি অক্সফোর্ডে মুভ করেই হচ্ছে এই ট্রায়ালের বাইরে গিয়ে বেসিক্যালি ইলেকট্রনিক হেলথ রেকর্ড নিয়ে, এই যে একটা ম্যাসিভ একটা রেকর্ড ডেটাবেজ, এটা নিয়ে। কারণ আমার পিএইচডি ছিল কিন্তু বাই দ্য ওয়ে এটার উপরে, এই আচ্ছা। এই হেলথ ডেটা পিএইচআর। লিঙ্ক করা নিয়ে। হ্যাঁ। তো অক্সফোর্ডে এসে তখন হচ্ছে গিয়ে আসবার কয়দিন পরে শুরু হলো কোভিড। তারপরে তো আমরা প্রচুর কাজ করে, আমার মনে হয় আস্তে আস্তে সেটা পরে আসবে আপনার আলোচনায়, বলতে পারবো। এই তো যাই হোক, ওখানে ছিলাম আমি 22 পর্যন্ত। 22-এর পরে তখন ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটন, যেখানে আমি এখন আছি, সেখানে আমাকে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে একটা ইয়ে দেয়, জবের অপরচুনিটি আসে। এখানে আমি এখন আছি। এখানে আমার কাজ হচ্ছে গিয়ে বোথ ট্রায়াল অ্যান্ড অবজারভেশনাল ইলেকট্রনিক হেলথ রেকর্ড, ইএইচআর। এরপরে হচ্ছে গিয়ে তখনই আমাকে এখানকার যে গভর্নমেন্ট যে স্ট্যাটিস্টিক্যাল অথরিটি, অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স, ওরা আমাকে ইনভাইট করেছে টু সপ্তাহে একদিন কাজ করার জন্য অ্যাজ অ্যাজ এ সিনিয়র অ্যাডভাইজার, এগেইন এই বিগ ডেটা লিঙ্কেজের উপরেই। তো এই দুটোতে আমি এখন হচ্ছে গিয়ে কাজ করি। আর পাশাপাশি আমি 20 সাল থেকে আমি ব্রিটিশ মেডিকেল জার্নালের একজন এডিটর হিসেবেও কাজ করি। তো আমার আসলে এই 3 জায়গা হচ্ছে কি আমার ফর্মাল কাজ। আর আরো দুই একটা আছে ডব্লিউএইচ এর সঙ্গে আমার ওদের আমি টেকনিক্যাল অ্যাডভাইজার, কিন্তু সেটা আসলে তো কোনো জব নয়, ওটা মোর হচ্ছে কি কোভিড এর যে ওয়ার্ল্ডের যেসব স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাই, ওটার আমি একজন টেকনিক্যাল অ্যাডভাইজার, ওদের সঙ্গে কাজ করি। কিন্তু এটা রেগুলার বেসিসে না, এটা কাইন্ড অফ অ্যাড হক টাইপের অ্যাডভাইজরিয়াল ক্যাপাসিটি। তো তো এই আর কি, এই কাজ করি। ইন্টারেস্টিং, অনেক কিছু। আমি একটু একদম পিছনে যাই। আপনি যেহেতু মেনশন করছেন যে আপনার মানে মেডিকেলের যে বায়োলজি পার্ট, ওই পড়াশোনায় টিপিক্যাল পড়াশোনায় তেমন একটা ইন্টারেস্ট ছিল না। সো আবার আমার যতটুকু নলেজ সেটা হচ্ছে যে মেডিকেলের পড়াশোনা খুবই অ্যাগ্রেসিভ। সো আপনি এমবিবিএস এর টাইমটা সার্ভাইভ করছেন কিভাবে? বায়োলজি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। বায়োলজি না, ইনফ্যাক্ট ইভেন ম্যাথস এবং ফিজিক্সেও দেখবেন আমাদের প্রায়
সর্বক্ষেত্রে মুখস্থ বিদ্যার উপর খুব চাপ দেওয়া হয়। এবারে বায়োলজি কিন্তু খুবই ইনফেমাস বা ফেমাস হচ্ছে কি আপনি মুখস্থ করতে হবে, এটা কিন্তু খুব জনপ্রিয় ব্যাপার। মেডিকেল সায়েন্স খুব শুনবেন আপনি যে আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন আপনাকে মুখস্থ করতে লাগবে না, বাট আপনি মেডিকেল সায়েন্স মানেই মুখস্থ বিদ্যা। আসলে একেবারেই ঘটনাটা সেরকম নয়। কিছুটা মুখস্থ বিদ্যা আমাদের প্রত্যেকেরই সব ক্ষেত্রেই লাগে, সেটা সত্যি। কিন্তু মেডিকেল সায়েন্স আমি যাওয়ার পরে, সেই তখনকার কথা, আমি কিছুদিন পড়ার পরে আমি টের পেয়েছি এটা আসলে কিন্তু খুবই প্রোগ্রামেটিক, একেবারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারবো যে একটা ডায়াগনোসিস আমরা কিভাবে করি, এটা যদি আমরা একদম আমরা একটা প্রোগ্রামিং একটা যখন প্রবলেম আমরা সলভ করি, এটা তো অ্যালগোরিদমিক সলিউশন অ্যাকচুয়ালি, তাই না? এট দ্য এন্ড অফ দ্য ডে আমি লক্ষ্য করেছি আসলে খুবই চমৎকার অ্যালগোরিদমিক প্রসেসেই কিন্তু ডায়াগনোসিসটা হয়। আমাদের একজন পেশেন্ট আসবে, দে উইল গিভ মি আ হিস্ট্রি অফ দ্যার ইলনেস, তাই না? সেখানে কিছু ভেরি স্পেসিফিক কিছু সিমটমস থাকে এবং আ সেট অফ সাইন্স যেটা ডক্টর কোয়েশ্চেন করে, এবং তারপরে কি থাকে, আমাদের ল্যাবরেটরি টেস্ট থাকে। বেসিক্যালি তিনটেই কিন্তু, প্লাস আপনি এখন অ্যাড করতে পারেন জেনেটিক্স হতে পারে, ফ্যামিলি হিস্ট্রি হতে পারে, এগুলো এই তো। এরপরে দেখেন আমরা এটাকে এখন তিনটা সেটে যদি আমরা ভাগ করে ফেলি, সিমটমস পেশেন্ট বলবে, সায়েন্স ডক্টর বের করবে, ল্যাবরেটরি টেস্ট করব, এবার আমরা জাস্ট কম্বিনেশন, ইফ এ অ্যান্ড বি আর ট্রু and C true but F is not true and G is true, there are only few possibilities থাকবে। আমি তখনই এটা একটা সলিউশনে দিয়েছিলাম। আমি আহ, তা আমাদের দেশে তো কম্পিউটার তখন ছিল না খুব একটা, ইয়ে হয়নি, কিন্তু আমি আমার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলেছিলাম, আমাদের কোনো অ্যাম্বিশাস কোনো বন্ধু ছিল না। এখন কিন্তু এগুলো সফটওয়্যার প্রচুর আছে, কিন্তু আসলে এক্স্যাক্টলি এরকম। তো আমার মনে হয় আমার সার্ভাইভাল, যেহেতু আমি মুখস্থ বিদ্যা অত্যন্ত কাঁচা বলে আমি ম্যাথমেটিশিয়ান হতে চেয়েছিলাম, যে ম্যাথমেটিক্স আপনি ডিরাইভ করতে পারবেন, ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার এনিথিং, সময় লাগবে বাট আই ক্যান ডিরাইভ ইট মাই সেলফ, সেটি নেই। কিন্তু মেডিকেল সায়েন্সে আমার মতো লোকজনের একটাই মনে হয় সার্ভাইভালের টেকনিক, সেটা হচ্ছে কি আপনার খুব ভালো লজিকটা ফলো করা। যেমন হচ্ছে আমি প্রচুর সময় দিতাম হচ্ছে শব্দ বোঝার ক্ষেত্রে। যে ধরুন আমাদের বেশিরভাগ শব্দই মেডিকেলে এসছে গ্রিক বা ল্যাটিন ওয়ার্ড থেকে। তো এই যে আমরা প্রত্যেকটা শব্দই এগুলো খুব চমৎকার করে বানানো আসলে, একেবারে প্রায় ম্যাথমেটিক্যালি বানানো। যেমন হচ্ছে ধরেন আমরা অঙ্কোলজি বললে আমি কিন্তু বুঝে ফেলবো এটা আসলে কি ধরনের, কারণ লোগস মানে হচ্ছে জ্ঞান, এটা আমি জানি। অঙ্ক রিলেটেড হচ্ছে রিলেটেড টু ক্যান্সার, এগুলো যদি আমরা জানতে শিখতে শুরু করি তখন কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে যায়। এত ওষুধের নাম আমরা কিভাবে মনে রাখি? মানে এক খুব সুন্দর সুন্দর কিন্তু এক ইয়া আছে, সূত্রের মতো, ম্যাথসের সূত্রের মতো, যে এটা দিয়ে যদি শুরু হয়, একটা প্রিফিক্স থাকে, একটা সাফিক্স থাকে, তাহলে আমি বুঝবো এটা কোন গোত্রের ড্রাগ। হ্যাঁ, যেমন সিলিন অনেক পাবেন, অ্যামক্সাসিলিন, ক্লক্সাসিলিন, অমুকসিলিন থাকতে, তারপর দেখবেন আবার জেন্টামাইসিন, অমুকমাইসিন, টেরামাইসিন, রাইট। আছে না? হ্যাঁ। ফলে প্রত্যেকটার কিন্তু একটা সূত্র। তো এখন কেউ কেউ মুখস্থ করে আমি দেখেছি আমাদের, হয়তো বেশিরভাগই। কিন্তু আপনি যেহেতু, আমি যেহেতু পারবো না, আমি ওইটা ফলো করতাম যে কিভাবে এটা ডেরাইভ করতেছে, দেন আল জাস্ট রিমেম্বার ইট মাইসেলফ। হেপাটোলজি কোত্থেকে আসবে, হেপাট কোত্থেকে আসবে, তাহলে আমাকে সেটা জানলেই বুঝতে রাইট। পারবো আমি, তাহলে এরকম আর কি। আমার মনে হয় এটা হচ্ছে কি একাডেমিক সার্ভাইভালের টেকনিক আর কি। ওকে। হ্যাঁ, আই 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 গেস যে ওই যে প্রচুর টার্মস, তো লার্নিং কার্ভটা খুব স্টিপ শুরুর দিকে, বাট ওই একবার বেসিকটা বিল্ড আপ করে ফেলে কাইন্ডা ইজিয়ার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, ইংলিশ তারপরে। ইয়ের মতো ধরতে পারি, গ্রামারের মতো। হুম আমরা হুম যদি হুম গ্রামারটা খুব ভালো জানি, তাহলে কিন্তু আমার আননোন সিনারিওতেও কিন্তু আমি হুম। অ্যাপ্লাই করতে পারবো আসলে, ওই রাইট। রকম আমি মনে করি। ইন্টারেস্টিং ডিসকাশন, কারণ আমার হচ্ছে যে ইয়েতে সোশ্যাল মিডিয়া প্রায় সময় চোখে পড়ে মুখস্থ বিদ্যার পক্ষে এবং বিপক্ষে প্রচুর ইয়ে। কারণ জাফর স্যার হচ্ছে যে মানে মুখস্থ বিদ্যার এগেনস্ট অনেকদিন লেখালেখি করে আসছেন। এর মধ্যে আমাদের যে ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি বই মনে হয় লিখছেন বিদ্যুৎ কুমার নাগর কে একজন, উনি আবার ফেসবুকে প্রায় সময় খুব অ্যাক্টিভ, যে উনি সব মুখস্থ করে কেমিস্ট্রি বই লিখে ফেলছে। তো প্রায় আমি এরকম পক্ষে বিপক্ষে অনেক ইয়ে দেখি। তো ইন্টারেস্টিং ডিসকাশন, যারা আসলে ইন্টারেস্টেড মজা পাবে আই গেস। আচ্ছা, তো এমবিবিএস আপনি পাশ করার পরে তো আপনার নেক্সট স্টেপ ছিল যে আপনি মেডিকেল স্ট্যাটিস্টিক্স নিয়ে ঘাটাঘাটি করা শুরু করছেন, আহ, নাকি ওই সময় চাকরি সেটা একটু বাকরি? গ্যাপের পরে, বেশ কয়েক বছর আমার গ্যাপ, সেখানে আমার পরিবার, আমার মায়ের আসলে ক্যান্সার ধরা পড়ে তখন। আহ সো সেটা পুরো ট্র্যাজেক্টরি আমার চেঞ্জ করে দেয়। আমাদের মেডিকেল ফিল্ডে কিন্তু বাইরে কম আসে, দেখবেন খুব কম হুম হুম। বিদেশে পড়াশোনা, কারণ রাইট। আমাদের আসলে তো বিদেশে পড়াশোনাটা কোনো লিয়া নাই, লেগেসি নাই। আমরা হচ্ছে কি ধরেন পাশ করে এমডি বা এফসিপিএস করবে,
কিছু মানুষ এসে হয়তো এফআরসিএস করবে বা এফআরসিপি ইংল্যান্ডে, দ্যাটস অল বেসিক্যালি, তাই না? তা আমার ইচ্ছে ছিল আসলে আমি রিসার্চ বেসড কোনো পিএইচডি করব, এটা ছিল মেডিকেল থেকে। ওকে ওকে। আমাদের আরো আরো একটা বন্ধু ছিল, তারও একই রকম ইচ্ছে ছিল। আমরা ডিসকাস করতাম প্রচুর, কিন্তু আমাদের কোনো লেগেসি নেই কারোর সঙ্গে কথা বলবার, যে বিদেশে যাওয়ার একটা লেগেসি থাকে ইউনিভার্সিটিতে বড় ভাইদের সঙ্গে কথা বলা, কিভাবে কি করতে হবে, জিআরই দিতে হবে, এটা ছিল না। আর আম্মুর অসুস্থতার পরে আমি হচ্ছে কি একেবারে পড়াশোনা থেকে একেবারে বের বের আমি তখন আসলে পড়াশোনার কথা শুনলে আমি বিরক্ত হতাম। হুম হুম হুম। বিরক্ত হওয়ার কারণ ছিল আমি তো ভালো রেজাল্ট করে ভালো কিছু করার কথা ছিল, কিন্তু দুম করে বন্ধ হয়ে গেছে। সবার সঙ্গে দেখা হলে একই রকম, কি কি করছে, কারণ প্রত্যেকেই হয়তো পড়াশোনা করছে, বিসিএস দিচ্ছে, কেউ এফসিবিএস এমডি, বিভিন্ন প্রোগ্রামে তারা ঢুকে পড়ছে। আমি তো আসলে কিছুই করতে পারছিলাম না, চাচ্ছিলাম না। হুম হুম। আম্মুকে বাঁচাইতে হবে, এবং আমাদের অর্থনৈতিক অবস্থা তখন মানে এটা বলার মতো না আসলে, ভাষায় প্রকাশ করবার মতো না, এতই সঙ্গীন অবস্থা। তো তখন আমাকে চাকরি করতে হতো। আমি হেন কোনো কাজ না আমি করি নাই, আপনি বিশ্বাস হবে না হয়তো। আমি হুম এমন এমন কাজ করছি তখন, মানে টাকার জন্য, কেমোথেরাপির টাকার জন্য, যেটা ইটস জাস্ট উইয়ার্ড। আমি সাংবাদিকতা করেছি, আমি আহ, বিজ্ঞাপনের জন্য জিঙ্গেল লেখা, এই টাইপের কাজ হুম করেছি প্রচুর, বিচিত্র ধরনের কাজ। তো ওই সময় আমার বেশ কয়েক বছর আসলে গ্যাপ যায়। গ্যাপের পরে এই যে মেডিকেল স্ট্যাটস, এটা একেবারেই অ্যাক্সিডেন্ট। হুম হুম। তো এটা এমন না যে আমি খুব প্ল্যান করে এখানে এসেছি। ম্যাথস আমার ভালো লাগে, মানে আমি খুব পছন্দ করি, কিন্তু এই যে ধরিয়ে দেওয়াটা, এটা আমার একটা বন্ধু করেছে আসলে আমার, আচ্ছা এইভাবে বলবো আর কি। আচ্ছা। সো আপনি যখন এটা নিয়ে পড়াশোনা শুরু করলেন, এটা মোটামুটি কত সালের দিকে? আহ এটা হবে 9, 2009। আচ্ছা। দুই হাজার তো নয় সালে। ওই সময় তো এখন দেশে যেমন ইন্টারনেটের রমরম অবস্থা, 2009 অত তো ছিল না। তো না। আপনি পড়াশোনাটা শুরু করছেন কিভাবে? আহ, আমি স্পেসিফিক্যালি এটা জিজ্ঞেস করতে চাচ্ছি, কারণ এখানে আমি দুইটা অ্যাসপেক্ট চিন্তা করতেছি। একটা হচ্ছে ওই সময় আপনি জাস্ট একটা চরম, আমি বলবো যে কাইন্ড নেগেটিভ সেন্টিমেন্টাল একটা ইমোশনাল স্টেট থেকে রিকভার করতেছেন, প্লাস এটা একটা একদম নিউ ফিল্ড। সো আপনার ওই যে শুরু করার মতো ক্লুটাও কম। নাও এ কমন থিং দ্যাট আই গেট ইন মাই ইনবক্স অলওয়েজ, যে ভাই এটা শুরু করবো কিভাবে, এটা করবো কিভাবে, একটা জিনিস। আরেকটা হচ্ছে যে কাইন্ডা সিম্পলি করে যে আমি অমুক অমুক কারণে আটকে আছি। মানে আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটা বলেন, হয় যে অনেক জুনিয়রের সাথে আমার ইন্টারাকশন হয়, আমি সৌভাগ্যই বলবো। এই যে অনেকের সাথে ইন্টারাকশন করে সৌভাগ্য হয়, যারা হচ্ছে যে কাইন্ডা অ্যাডভাইস মেন্টরশিপ খোঁজে। এবং এই দুইটা এক্সকিউজ আমি অনেক সময় পাই, যে আমার রিসোর্স নাই এনাফ। আর আরেকটা হচ্ছে যে আমি এটার কারণে অমুক অমুক স্ট্রাগল করতেছি, কিভাবে আগাবো। সো আই থিঙ্ক আপনার এই স্টেজটা একদম পারফেক্টলি অ্যালাইন, যে আপনি ওই সময় ইমোশনালিও স্ট্রাগল করতেছেন, ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতেছেন, অন দ্য আদার হ্যান্ড ইউ আর ল্যান্ডিং অন সামথিং কমপ্লিটলি নিউ। সো আপনি ওই যে শেখার জার্নিটা এক্সপ্লোর করা কিভাবে করছেন? আচ্ছা। আম, প্রথম যখন শুনলাম, আমি আবার আম, এই কম্পিউটার শেখা, এবং ইনফ্যাক্ট আজকে আমার মার সঙ্গে কথা হচ্ছিল এই 2 ঘন্টা আগে। তো আমরা খুব আম, স্মৃতি রোমন্থন করা। তো কম্পিউটার আমি তখন কিনেছি, তখন আমাদের বললাম যে অর্থনৈতিক অবস্থা আমাদের বরাবরই অত্যন্ত খারাপ ছিল। তখন কম্পিউটার কেনার প্রশ্নে আমার আসলে টিউশন ফি দেওয়ারও সুযোগ ছিল না, কিন্তু তখন হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি টিক্রি করে আমি কম্পিউটার শিখতে চেয়েছিলাম অনেক আগে। আমি কম্পিউটার কিনেছি কিন্তু 1999 সালে। আচ্ছা। তখন খুব বেশি মানুষের কম্পিউটার তখন কমই ছিল আসলে, হম ব্যক্তিগত হম হম। লেভেলে বলতে হবে। কিন্তু আমি ওই যে এমন সময় যখন ঢাকায় যখন এসেছি, আমি মেসে থাকি, প্রচন্ড বাজে অবস্থা, খাবার টাকা নেই, কিন্তু আমার ইন্টারনেট ছিল। আই আচ্ছা। এবং মেডিকেল কলেজে আমি এমন এমন প্রেজেন্টেশন দিয়েছি আমাদের মেডিকেল ইন্টার্নের সময় ইন পার্টিকুলার। কারণ ওই যে আমি ইন্টারনেট সার্চ করে বিভিন্ন জিনিস বের করতাম, নতুন নতুন ইনফো, নতুন নতুন মেডিসিন কোনটা এখন আর ব্যবহার করা। টিচাররা প্রচন্ড অবাক হতেন। আমি প্রচুর টিচারকে তাদের এমডি প্রোগ্রামের জন্য রিসার্চের কিছু অ্যাবস্ট্রাক্ট দিতে হয়, মানে রিসার্চ দিতে হয়, হম ওইটা কিন্তু আমি বহু টিচারের জন্য আমি করে দিয়েছি, কারণ ওনারা তো ইন্টারনেট সার্চ করতে পারতেন হম না। হম। আমার এটা ছিল। তো ওই যে যে আমার বন্ধু যখন বললো যে মেডিকেল স্ট্যাটস এর কথা, রাত্রি এসে তো তখন পড়াশোনা করতে শুরু করি, কিন্তু ইন্টারনেট তো অত স্পিডিও তখন ছিল না, এটা তো বুঝতে রাইট। পারছি। কিন্তু আমি আহ, ভালোই পড়াশোনা করতে শুরু করেছিলাম আসলে, যে আসলে জিনিসটা কি, অ্যাপ্লিকেশনটা কি, কোথায় কোথায় এরা ভালো ভালো পড়াশোনা হয়। বললাম তো, আমি রাতারাতি আমার আসলে আম, একটা ছোট্ট নাচ মানুষকে কি চেঞ্জ করতে পারে আর কি।
এটা হচ্ছে কি একটা হয়তো চরম উদাহরণ, বা আমার হয়তো ব্যক্তিত্বের কারণে আমি সবসময় বলি আমি যে কোনো কিছু করি হচ্ছে অনেকটা, সরি এটা এটা মানে ধর্মীয় ল্যাঙ্গুয়েজ, বা ইবাদতের মতো করে করি, হুম হুম সাধনার মতো করে করি। আমি যেটা ধরবো আমি সেটা একেবারে এইটাই করবো। আমি এবার একাধিক কাজও করতে পারি কম। তো যাই হোক, দুম করে পড়াশোনার জগতে একেবারেই বাইরে, পড়াশোনা করব না থেকে দুম করে হলো যে চেঞ্জ, আসলেই তো জিনিসটা ইন্টারেস্টিং, এবং আমি একেবারেই ডিপলি চলে গেলাম। কিন্তু আমার মায়ের তখনো রিকভারি হয়নি। হুম, তাহলে আমি আবার বড় ছেলে, আমার আমার দাদা দাদি সহ আমাকে 8 জনের আমাদের সংসার পুরোটাই হচ্ছে কি আমাকে ফাইন টাকা দিতে হয়। তো আমার জন্য ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। হুম, হুম, আইএলটিএস তো আমি নিতে পারবো না, কারণ জন্য টাকা জমাতে হবে। right, তো আমার জন্য হচ্ছে কি একটা লং টার্ম প্ল্যান করতে হয়েছে আমার, যে আমার কতদিনের মধ্যে আমার মোটামুটি একটা এরকম টেন্টেটিভ একটা টাকা জমবে। তাহলে হচ্ছে কি আমি যদি 1 বছর মাস্টার্স করতে যাই, তাহলে হচ্ছে আমার বাবা মাকে এক বছরের টাকাটা দিয়ে যাব। এবং তাহলে ওখানে যদি আমার ওই 1 বছর তো আমি টাকা দিতে পারবো না, আমার কোনো ইয়ে নাই, তাই না, সোর্স অফ ইনকাম নেই। আইএলটিএস দিতে লাগবে, জিআরই দিতে হবে ইত্যাদি। আমি ভালো একটা ইয়ে করেছি। তারপরে তো বই কিনলাম জিআরই, তারপরে হচ্ছে এবার কয়েকটা ইউনিভার্সিটি শর্ট লিস্ট করতে শুরু করলাম কি করা যায়। তখন ওই যে আমার বড় ভাই ডিএম ছিল, ওনার সঙ্গে কথা বলেছে, আমার একটা স্টুডেন্টের বড় ভাইও সে। তো সে বললো হচ্ছে কি সেই প্রোগ্রামটা করেছে। এভাবে আস্তে আস্তে আর কি আসলে আই স্টার্টেড স্পিকিং উইথ রেলেভেন্ট পিপল। আর আচ্ছা, একটা জিনিস ফলো করবেন, আমি শুরুতেই কিন্তু আমি হার্ভার্ড আসলে অ্যাপ্লাই করি নাই, বা right, মেডিকেল স্ট্যাটসও আমি প্রথমে যাইনি কিন্তু। আচ্ছা, যেটা প্রশ্ন ছিল, এত অ্যাকিউট যে চেঞ্জ, হুম হুম, একদম মেডিকেল থেকে স্ট্যাটসে যাওয়াটা তো অনেক লম্বা একটা, এটাও আমি বুঝতে পেরেছি, এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা জাম্প হবে। আর আমার right, ম্যাথস এর ব্যাকগ্রাউন্ডও কত নাই, আন্ডারগ্র্যাড তো হচ্ছে কি একেবারে নন ম্যাথমেটিক্স। তখন আমি ভাবলাম আমাকে যদি এই ফিল্ডে সার্ভাইভ করতে হয়, তাহলে আমাকে তো আসলে বড় মানে ভালো কিছু করতে হবে। তখন আমি এই প্রথম যে মাস্টার্স, এটা হচ্ছে কি একটা দেখা, পা দিয়ে একটু দেখা জিনিসটা, একটু ওই যে বলে না একটু হুম হুম, মানে একটু মানে টেস্টিং দ্য সল্ট ইন দ্য ওয়াটার। চেষ্টা করেছি দেখার জন্য জিনিসটা কেমন। গিয়ে দেখলাম যে এটা ফ্যাসিনেটিং। ওইটা আমার যেটা হতো, ভালো না লাগলে আমার লস কম হতো। 1 বছরের প্রোগ্রাম, right, ইউনো, এইটা আমি করেছি একটা টেস্ট বেসিস। আচ্ছা আচ্ছা, এরপরে এতই ভালো লাগলো, তারপরে আমি আরো দুটো মাস্টার্স করলাম, বিকজ আমি তখন মনে হলো সেটাও বলা যায় আস্তে আস্তে হয়তো আপনি, হুম যে হুম, কিভাবে মেডিকেল থেকে আমি প্রথমে গেছি কিন্তু পাবলিক হেলথ এপিডেমিওলজি স্লাইটলি, তারপরে গেলাম এপিডেমিওলজি কোয়ান্টিটেটিভ, তারপরে গেছি কিন্তু আমি স্ট্যাটিস্টিক্স। আমি কিন্তু ধীরে ধীরে হুম আহ, হুম, আহ, ইয়ে করেছি, আমার এভলিউশনটা সাডেন নয়। রাইট রাইট রাইট, হ্যাঁ শিওর, আপনি যদি আপনার মাস্টার্স পিএইচডি এর জায়গাটা বলেন, ভেরি মাচ ইন্টারেস্টেড। আচ্ছা, হ্যাঁ, তো প্রথমে যখন পাবলিক হেলথটা করলাম, তখন হচ্ছে আমি ওই মানুষকে তো ওখানে তো অনেক ধরনের কোর্স পড়াচ্ছে আমাকে, ধরেন বেসিক পাবলিক হেলথ, তারপরে হচ্ছে কি হাইজিন শেখাচ্ছে, প্রিভেনশন শেখাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনাকে এগুলো রিসার্চের কম্পোনেন্ট আসতে শুরু করবে, এপিডেমিওলজি। তখন দেখলাম আরে ওরা প্রচুর ম্যাথমেটিক্স। তারপর হচ্ছে কি স্ট্যাটস তো হেভিলি স্ট্যাটিস্টিক্স। কেন, ওই তো আমার যেহেতু ম্যাথসের প্রতি একটা আকর্ষণ ছিল, এই জন্য এই সাবজেক্ট গুলো হচ্ছে কি আমাকে প্রচুর টেনেছে। তখন আমাদের পলিসিও পড়তে হয় বা অন্যান্য অনেক কিছু পড়তে হয়, সেগুলো একটু কম আমাকে টেনেছে আর কি। মানে তখন তখন সিদ্ধান্ত নিয়েছে আমাকে একটা প্রফেশনাল মাস্টার্স কিন্তু আপনার ব্রেডথ বেশি, ডেপথ কম। এমএসসি তে হবে যেটা, ডেপথ হবে বেশি, ব্রেডথটা কম। আমি এই জন্য একটা এমএসসি করার প্ল্যান করি, যে প্রথম মাস্টার্স এর পরে সেই জন্য আমি ওই ডিগ্রিটা করেছিলাম। কারণ আমার ইউসিএলও আমার আসার কথা ছিল, কিন্তু ওইটাও কিন্তু ছিল প্রফেশনাল মাস্টার্স, আমি এই জন্য পরে বাদ দিয়েছি। এটা কমনওয়েলথে যেটা ছিল। হার্ভার্ডের যেটা ছিল সেটা হচ্ছে কি পিওরলি কোয়ান্টিটেটিভ এবং অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স। আমি যে প্রথমে গেল একটা পাবলিক হেলথ এপিডেমিওলজি, তারপর আসছে আমি এপিডেমিওলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সেখান থেকে তারপরে আমি ভাবলাম যে না, আমাকে আসলে একটা পিএইচডি করতে হবে উইথ ডুয়াল মেজর। তাহলে হচ্ছে আমার একদম মোর একটা ম্যারি করতে পারবো। আমাদের হয় যেটা, পাবলিক হেলথের লোকজন হয়তো অত ম্যাথামেটিক্স মানে অনেকেই আর কি, আমার মনে হচ্ছে এই দুইটা ম্যারি করতে পারলে ইট উড বি এ ওয়ান্ডারফুল কম্বো। এই জন্য আমি এই যে থার্ড মাস্টার্স করেছিলাম, এবং পিএইচডি তে আমি দুটো মেজর নিয়েছিলাম, এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স আর কি, বা যেটা এই 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 অঞ্চলে এটাকেই মেডিকেল স্ট্যাটিস্টিক্স বলে। আর আমি তখন অনেকদিন, কিছু কয়েকটা দিন পিএইচডি তে যেটা করেছে যে ইলেকট্রনিক হেলথ রেকর্ড, তখন আমি বুঝতে পারছিলাম যেটা দিস ইজ দ্য ফিউচার। কারণ আমি
তখন তো 12 সালের কথা, তখন আমি হ্যাঁ। কানাডাতে গিয়ে এই প্রস্তাবনা দিলে পরে 12 বছর আগে কিন্তু এত কিন্তু ইএইচআর ওয়াজ নট অ্যাজ পপুলার অ্যাজ অ্যাজ টুডে। হুম, আমার হুম, পিএইচডির জন্য আমি এটা যখন প্রপোজ করেছিলাম, আমাকে কেউই সাপোর্ট দেয়, নো ওয়ান। আচ্ছা, বলেছে এটা তুমি করো না, কারণ এটা রিস্কি প্রজেক্ট। এটা মানে দ্যার ইজ মোর চান্সেস অফ ফেইলিয়ার দ্যান সাকসেস, ডোন্ট গো দেয়ার। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, ওই যে বললাম আমি যেটা করতে চাই এটা করতেই চাই। আমি প্রচন্ড অ্যাডামেন্ট ছিলাম যে এইটা ফিউচার হবে। আই ওয়াজ ভেরি শিওর অ্যাবাউট দিস, অর ভেরি তো বলা উচিত নয়, অনেকখানি শিওর। এরপরে হচ্ছে, আমাকে তো আমার বস ফান্ডিং দিবে না এই প্রজেক্টের জন্য, সে রাজি না এটাতে, তার আচ্ছা, প্রজেক্টে কাজ করতে বলছে। আমি করবোই না, এটা আমি নিশ্চিত, আমি ওই প্রজেক্ট করবোই না। ওকে, এই জন্য আপনি যেহেতু নর্থ আমেরিকায় পিএইচডি করেছেন, আমাদের তো প্রথম 2 বছর হচ্ছে আমাদের এক কোর্স নিতে হয়, কোর্সওয়ার্ক। পাশ করতে হয় কম্প্রিহেন্সিভ। তারপরে হচ্ছে কি প্রপোজাল ডিফেন্স, তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি উই স্টার্ট আওয়ার পিএইচডি ফর্মালি। আমি ওই 2 বছরকে সময় নিয়ে আমি ভালো মতো এটাকে সলিডিফাই করার চেষ্টা করেছি। তারপরেও যখন সে আমার বস রাজি হবেই না, আম, আচ্ছা, এত ডিটেল না বলি। প্রথম কথা হচ্ছে তার ইয়েতে আমি আমি ভালো মতো প্রেজেন্টেশনই দেইনি, বিকজ আই আচ্ছা, ডিডন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। হুম, হুম, এবং আমি তখন জেনেছি যে স্টুডেন্ট হিসেবে ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাপ্লাই ফর গ্রান্টস হুম, ক্যানাডাতে, হুম, ভেরি ওকে, কম্পিটিটিভ বাট ইউ ক্যান। এবারে আমি নিজে পিআই হয়ে আমার বসের সঙ্গে আমি একটা গ্রান্টস লিখেছি, যে আচ্ছা, কারণে আমার দেরি হচ্ছে, কিন্তু আমার 2 বছর পার হয়ে যাচ্ছে। তখন সে বুঝতে পারছে মনে হয় আই ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস, অ্যান্ড লাকিলি উই গট আ লট অফ মানি ইন দ্যাট ওকে, গ্রান্টস অ্যাজ এ স্টুডেন্ট। মস্ত বড় ফেলোশিপ পেয়েছিলাম আমি, এবং আমি টাকা কিছু ফেরতও দিয়েছি, আমি এত টাকাই পেয়েছিলাম আসলে। আচ্ছা, পুরো গ্রান্টস 3 বছরের জন্য আমরা পেয়েছি। এইবার হচ্ছে কি, নাও ইটস মাই মানি, ইট ইজ গিভেন, ইট ওয়াজ গিভেন ফর মাই ওয়ার্ক। এই কাজটা করার পর হচ্ছে কি, আমি কমপ্লিটলি স্বাধীন। এখন আমি যা আমার ফেলোশিপের যা করতে চাই, এখন আই আই টুক দিজ অ্যাম্বিশিয়াস প্রজেক্টস। আমি সমস্ত ডেটাকে, যেহেতু কানাডা খুব সেন্ট্রালাইজড হেলথ কেয়ার, এটা তো একটা বিউটিফুল থিং আসলে। যে আমি তখন বলেছি যে আমরা লিঙ্ক করব সমস্ত কিছু আসলে। যে একটা মানুষ যখন জিপিতে যাচ্ছে, প্রাইমারি কেয়ার, তার সঙ্গে আমরা হসপিটালের রেকর্ড গুলো আমরা করবো, হুম, তাহলে সেকেন্ডারি কেয়ারটা ধরতে পারবো। স্পেশালিটি কেয়ার যদি যাই, ধরেন ক্যান্সার কেয়ার বা কার্ডিওলজি কেয়ার, তাহলে এগুলো হলো ভেরি স্পেশালাইজড। সেটা কি কি প্রেসক্রিপশন হচ্ছে, কি কি প্রেসক্রিপশন নিচ্ছে, তাহলে আমরা যদি সেই মেডিকেল ডেটাটাও নিই, মানে আই মিন মেডিকেয়ার ডেটা বলে ওদের প্রেসক্রিপশন ডেটা, এদিক থেকে আমরা নেব। ভাইটাল স্ট্যাটিস্টিক্স লাগবে আপনার, তার বার্থ কবে হয়েছে, ডেথ কবে হচ্ছে, এগুলো জানার জন্য, সে কোথায় থাকে, একটা মানুষ একটা পশ এরিয়াতে থাকলে তার কিন্তু হেলথের এফেক্ট হবে ডিফারেন্ট দেন ইফ রাইট, দে লিভ ইন এ পুয়ার এরিয়া। এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ আমরা যেটাকে বলি। এই পুরো ম্যাসিভ এই ডেটাবেস লিঙ্কেজ করে সেখান থেকে অ্যালগোরিদমিক উপায়ে আমরা যে ডায়াগনোসিস করা, মাঝে মধ্যে আমি বলি যে আসলে এটা ছিল ফরেনসিক টাইপের আচ্ছা, অ্যানালাইসিস। তো এই কাজগুলো আমি করেছি ফর মাই পিএইচডি আর কি। আচ্ছা ভাই, একটু ইন্টারাপ্ট করি। সো আমার পডকাস্টের মেইন অডিয়েন্স হচ্ছে যে বাংলাদেশে থাকে, এবং বাংলাদেশের অনেকেই আই থিংক ইএইচআর কিভাবে কাজ করে খুব একটা ফ্যামিলিয়ার না। সো ওরা আচ্ছা, হয়তো এই জিনিসটা বুঝতেছে না। আমি হচ্ছে যে যেহেতু আউটসাইডার, আমি আমার মতো করে বলি জিনিসটা কি, যদি ভুলে আপনি শিওর, কারেক্ট করে দিন। শিওর, সেটা হচ্ছে, দেশে যখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তাররা তো জাস্ট স্ট্যাথোস্কোপ দিয়ে মাইপা টাইপা যা ডায়াগনোসিস করার ওষুধ টষুধ দিয়ে দেয়, আমরা ফার্মেসি থেকে কিনে নেই। অনেক সময় ফার্মেসির লোকজনও আমাদের ওষুধ ওষুধ মানে এসেস করে দেয়। তো এখানে আমরা ডাক্তারের কাছে যখন যাই, টিপিক্যালি ডাক্তারের সামনে একটা কম্পিউটার থাকে, আমরা বলি আমাদের দিকে ডাক্তার খুব একটা তাকায়ও না, সে খালি কম্পিউটার টাইপ করতেছে। তারপরে যত ডায়াগনোসিস করা করলো, ল্যাব রিপোর্ট, যা ল্যাপটপ, যা রিকমেন্ডেশন সবই ইমেলে চলে আসে, আর অ্যাপে চলে আসে। মাই চার্ট একটা অ্যাপ আছে, আরো মানে অনেক কিছু আছে। এন্ড আমরা যখন ডাক্তারের চেম্বার থেকে বের হই, একটা সামারি আধা ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে চলে আসে। সো এভরিথিং ইজ ডকুমেন্টেড। এইটা সব জায়গায় ছড়ানো। আমরা যখন ল্যাবে টেস্ট করতে যাই, ওই একই রিপোর্টটা ল্যাবের বসে অ্যাক্সেস করতে পারে, ফার্মেসি ওরও অ্যাক্সেস করতে পারে। সো এটা কি একটা কমপ্লিট পিকচার? হ্যাঁ, হ্যাঁ। দেশ থেকে মানে যেমন ইউএস কিন্তু সেন্ট্রালাইজড নয়। হুম, এখানে আপনি চাইলে কিন্তু প্রথমেই আপনি একজন কার্ডিওলজিস্ট দেখাতে পারবেন, মোটা দাগে আপনি যেটা বলেছেন এটাই অবশ্যই ইলেকট্রনিক হেলথ ফার্স্ট অফ হুম, অল। কান্ট্রি
ভেদে একটু ডিফারেন্ট। যেমন বাংলাদেশে আমরা চাইলেই কিন্তু একজন হার্টের ডাক্তার দেখাতে পারি, ধর কনসালটেন্ট বা হুম হুম হুম। প্রফেসর। ইউএসএ তেও পারবো, কিন্তু Okay. কানাডা বা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে যেখানে সেন্ট্রালাইজড হেলথ কেয়ার সিস্টেম, সেখানে সম্ভব না এটা। আর প্রত্যেকটা মানুষের একজন করে জিপি থাকবে, ওকে। জেনারেল প্র্যাকটিশনার যেটা, হুম হুম হুম। যে নিত্যদিনের জিনিসের জন্য, যেমন আমার সর্দি কাশি হাঁচি ইত্যাদি সহজ জিনিসপত্র মোস্টলি। তো আমরা যখন এই জাতীয় জিনিস হয়, প্রথমে আমরা জিপির কাছে যাই। জিপি যে এসব চেক চেক টেক করে, এবং আপনি যেটা বললেন একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেমে দেয়। যদি বিশেষায়িত কোনো সেবা, যেমন এই যে হার্ট, তাও হুম হুম। সেটা জিপি কে বলতে হবে। সে জিপি রেফার উইল করে দেবে। রেফার করবে, তার কাছে যাবে। তবে ইলেকট্রনিক হেলথ রেকর্ড আদিতে হয়তো এরকম ছিল না, অনেকগুলো পেপার বেসড ছিল। পরবর্তীতে এগুলোকে যেটা করা হয়েছে যে আপনাদের এআই মেথোডলজি, অনেক প্রচুর মেশিন লার্নিং ইউজ করে সেগুলো একেবারে ইলেকট্রনিকও করা হয়েছে। আজকাল প্রায় সবই ডিরেক্টলি ইলেকট্রনিক। হুম হুম ও আর আরেকটা কয়েকটা সোর্স কিন্তু আমরা এখনো নেই, বাই দ্য ওয়ে। যেমন ধরুন ইমেজিং হুম যেগুলো হুম হয়, হুম। সেগুলো তো আসলে বাই ডিফল্ট এটা পেপার বেসড এখনো রাইট। অনেকখানি। তো সেগুলোকে এখন অনেক ডিকম্পোজ করে এগুলাকে রিসার্চ রেডি টাইপের করার কিছু কাজ এখনো হয়। সেটাও তখন হয়ে যাবে ইলেকট্রনিক হেলথ রেকর্ডের একটা অংশ। যেমন এক্স রে বা ইসিজি, এগুলোকে তো আরো মানে, যদি আমরা ইলেকট্রনিক ভার্সন করাটা তো ভেরি ডিফিকাল্ট, সেজন্য হুম এখন হুম। এগুলো অ্যাড হয় আর কি। তো এই সমস্ত কম্বিনেশনকে আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ড বলবো আর কি, যেটা বাংলাদেশে আমাদের খুব একটা সম্ভবত এখনো পর্যন্ত নাই আমার জানা। দামি হসপিটাল গুলোতে মনে আছে, স্কয়ার টয়ার এগুলোতে বাকি সব হ্যাঁ, না। ওখানে আছে, ইন্টারনালি আছে, ইন্টারনালি হুম। অনেক, ইন্টারনালি অবশ্য অনেক পাবলিক ইউনিভার্সিটিতে করার চেষ্টা করেছে। আমি এবার দেশে গিয়ে অনেক জায়গায় ঘুরেছি, দেখে এসেছি। ওকে। আচ্ছা, আপনার পিএইচডির টপিক আবার ফেরত আসি। যেখানে আপনি বললেন যে এটা কাইন্ড অফ কি বলে ইনভেস্টিগেশনের মতো ছিল আর কি। আমি আপনার ফেসবুক স্ট্যাটাসে দেখতেছিলাম একদিন যে আপনার পিএইচডির খুব সম্ভবত টপিকটা যেটা ছিল যে ইএইচআর থেকে কাইন্ড কেউ ড্রাগ এডিক্টেড, কেউ ড্রাগ অ্যাবিউজ করতেছে কিনা, এই টাইপের জিনিসপত্র বের করে ফেলা। তো আপনি যদি ব্রিফলি একটু বলেন যে, আমার কাছে জিনিসটা খুবই মজা লাগছে যে জিনিসটা কিভাবে করছেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা অনেক অনেক কাজ এরকম করেন, আমি শিওর। তো এটা হচ্ছে যে ইলেকট্রনিক হেলথ রেকর্ড থেকে আমরা তো অনেক ধরনের ডায়াগনোসিস করতে পারি, একজন মানুষের ডায়াবেটিস হয়েছিল কিনা, কবে হয়েছে। এটা মোরলেস আমাদের কিছু কোড আছে, ইন্টারন্যাশনাল হুম ক্লাসিফিকেশন হুম অফ ডিজিজ কোডস এগুলো। কিন্তু কিছু স্টিগমাটাইজড এর বাংলা কি হবে আসলে? স্টিগমা যেগুলো ধরেন, যেগুলো মানুষ সহজে বলতে চায় না, এই টাইপের রাইট। জিনিস। যেমন ধরুন যে একজন মানুষের এইডস আছে কিনা, এটা হইতে পারে যে সামাজিক ভাবে হয়তো অত সহজ নয় প্রকাশ করা, হয়তো বলবে না। কারণ মানসিক স্বাস্থ্যের অনেক সময় আমরা বলতে চাই না আমাদের দেশে, যেমন। হ্যাঁ? রাইট। তো তেমনি একজন মানুষ ড্রাগ নেয় কিনা, এটা কিন্তু কোনো মানুষ ইউজুয়ালি কিন্তু ডিসক্লোজ করবে না ডক্টরের কাছে, অবশ্যই। কারণ এটা লিগ্যাল ব্যাপারও তো আছে আসলে। তা আমার পিএইচডির একটা বড় অংশ ছিলই হচ্ছে কি অ্যাডিকশন, যেহেতু ছিল অ্যাডিকশন, মেন্টাল হেলথ এবং হেপাটাইটিস সি, ইনফেকশাস ডিজিজ আর কি। তো একটা অংশ ছিল এরকম যে আমাদের হেপাটাইটিস সি কেন, হেপাটাইটিস সিটাই আমার টপিক, কিন্তু অ্যাডিকশনটা খুব ইম্পর্টেন্ট। তখন হেপাটাইটিস সি এর কিন্তু কোনো ট্রিটমেন্ট ছিল না, এটা খুব ইম্পর্টেন্ট টু নো আচ্ছা। ওই ওই মুহূর্তে। এবং ইনফ্যাক্ট যিনি আবিষ্কার করেছেন তিনি নোবেল পেয়েছেন অলরেডি, দেখেন এত সেন্সিটিভ একটা টপিক। এবং ওই বসের সঙ্গে আমার খুব ওয়ান অন ওয়ান মিটিংও ছিল, আচ্ছা। কেনেডিয়ান। তো তখন সবাই খুবই মানে এক্সট্রিমলি আর কি অ্যাংশাস অ্যাবাউট হেপাটাইটিস সি, যে আমাদের একটা ওষুধ আবিষ্কার করতেই হবে অথবা প্রিভেন্ট করতে হবে। তো হেপাটাইটিস সি আবার হচ্ছে কি ব্লাড দিয়ে যায়। তাহলে ব্লাড দিয়ে যদি যায়, তাহলে একটা বড় উপায় হচ্ছে কি যারা ইনজেকশন সিরিঞ্জটাকে শেয়ার করে, এটা খুবই সিরিয়াস। তাহলে তার মানে হুম। তারা ড্রাগ অ্যাডিক্ট। এই তার মানে হেপাটাইটিস সি এর সঙ্গে ড্রাগ অ্যাডিকশনটা ওতপ্রোত ভাবে জড়িত আসলে, এখন এখন আচ্ছা। আমরা বুঝতে পারছি, তাই না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এবার বড় সমস্যা দেখা দিল। ড্রাগ অ্যাডিক্টদেরকে আমরা কিভাবে, অ্যাডিক্ট তো বলা উচিত না, পিপল হু আর অ্যাডিক্টেড টু ড্রাগস এভাবে বলা উচিত আর কি ইংলিশে, হুম বাট হুম। আই থিঙ্ক বাংলার জন্য ঠিক আছে। আমরা তাদেরকে কিভাবে এখানে আইডেন্টিফাই করবো? কারো নামের সামনে তো লেখা নাই যে সে addict। তখন আমরা বেশ বড়সড় একটা মেডিকেল টিমের মতো করেছি এটাতে, যেখানে ক্লিনিশিয়ান থাকবে, ক্লিনিশিয়ানস, তাদের ইলেকট্রনিক হেলথ রেকর্ড নিয়ে এক্সপেরিয়েন্স আছে, কিভাবে রেকর্ডেড হয় জিনিসপত্র, এবং বায়ো ক্লিনিক্যাল ইনফরমেটিশিয়ান যারা, কম্পিউটার সায়েন্টিস্ট যারা, তারাও তো হুম। এই কোডিং এর সঙ্গে জড়িত থাকবে, কিভাবে এটা করা যায়। তখন আমরা বসে বের করলাম যে আচ্ছা, কিছুই যদি আমরা না জানি, তাও কি কি জিনিসপত্র তারা করতে পারে। ফর এক্সাম্পল, কেউ যদি
প্রচুর ড্রাগ ইনজেক্ট করে, তাহলে তার কিন্তু স্কিনের একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। রাইট। বিশেষ টাইপের স্কিন ইনফেকশন, যেমন ওইখানে সেপসিস হয়ে গেল কিনা। হ্যাঁ হ্যাঁ যেটা যদি হয় তাহলে সে কোন ধরনের ডাক্তারের কাছে যাবে, কোন কোন হাসপাতালে যাওয়ার সম্ভাবনা আছে, কোন কোন ওষুধ নেওয়ার সম্ভাবনা আছে। তাহলে হ্যাঁ। একটা খুব সুন্দর কিন্তু একটা স্টোরি ডেভেলপ করতেছে, রাইট। রাইট? এবারে প্রথম কথা হচ্ছে যে এক্স্যাক্টলি এটাই কিন্তু ফরেনজিক, তাই না? মানুষ বিভিন্ন জায়গা থেকে ডেটা নিয়ে মানে কানেক্টিং দ্য ডটস। আমরা এক্স্যাক্টলি ওইটাই শুরু করেছি। তা আমরা একটা লিস্ট, কম্প্রিহেন্সিভ লিস্ট তৈরি করেছি যে তাদের কি কি ধরনের অসুখ, যেমন প্রচুর করলে পরে এখান থেকে আবার ট্রিটমেন্ট যদি ডিলে হয় তাহলে তার বোনস ইনফেকশন হয়ে যেতে পারে ফর এক্সাম্পল। হ্যাঁ, রাইট। সেখান থেকে ব্লাডে যেতে পারে। এগুলো টিপিক্যাল কিছু সাইন সিমটম, আমরা এগুলো প্রত্যেকটা একটা বড় সড়ো একটা লিস্ট তৈরি করেছি। আচ্ছা। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা তো আমাদের ডেফিনেশন, হাউ ডু উই নো দ্য ট্রুথ? হুম হুম হুম। ট্রুথ তো আমাকে জানতে হবে অন্তত, রোগী তো বলবে আমার না। অ্যালগোরিদম সঠিক হয়েছে কিনা। হ্যাঁ, সেটা করেছে কি, আমার তখন প্লেসমেন্টটা ছিল ব্রিটিশ কলাম্বিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। তো সিডিসির সুবিধা কি, সিডিসি খুবই প্রিভিলেজড কিছু ডেটা, সার্ভেইলেন্স ডেটা ওদের কাছে থাকে, যেটা অন্য কারো কাছে থাকবে না বাই ডেফিনেশন। তো আমাদের একটা সার্ভেইলেন্স ডেটা ছিল যেখানে অ্যাকচুয়ালি উই অ্যাস্ক দ্য কোয়েশ্চেন টু ফিউ পিপল, আমার মনে হয় 10,000-এর মতো পিপল ছিল। তাদের অ্যাটলিস্ট রিপোর্টেড ডেটা আছে, যেটা ভ্যালিড, মানে ভ্যালিড ট্রুথ ডেটা। এবার আচ্ছা। আমরা করেছি কি, ওটাকে দেখে বাকি সমস্ত জিনিসের উপর আমরা এই অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করে দেখেছি কতখানি অ্যাকুরেসি হয় তাদের সঙ্গে, ট্রুথের আচ্ছা। সঙ্গে। দ্যাট বিকেম রিয়েলি দ্য গেম চেঞ্জার। কেমন ছিল আমাদের অ্যাকুরেসি? অ্যালগোরিদম খুবই ভালো, খুবই ভালো, মানে 89%-এর মতো ও আও, অ্যাকুরেসি ছিল সেই। ফর ডিফারেন্ট, 84 থেকে শুরু করে 89% পর্যন্ত। সো ইটস ফাস্ট, মানে ওয়েন উই ডোন্ট নো এনিথিং, দিস ইজ মোর দ্যান ফ্যাসিনেটিং, হ্যাঁ তাই না? হ্যাঁ। সেই জন্য আর কি। হ্যাঁ, ফলস তো পজিটিভ এটা আমরা কেমন আসে? পাবলিশ করেছি। ফলস পজিটিভ অত্যন্ত কম। যেটা হয় যে আমাদের কিছু যখন নেগেটিভ বলবেন এটা নেগেটিভ কিনা, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু বরং ঝামেলা হুম, একটু বেশি, কিন্তু হ্যাঁ হ্যাঁ। পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, আমি আসলে এটার জন্য পেপারটা থাকলে ভালো হতো, আমি তাইলে একদম দেখে বলতে পারতাম, বাট ইট ওয়াজ ভেরি 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 ওয়েল হুম, হুম। ক্যালিব্রেটেড। এবং আমরা তখন এটা আসলে ওই অ্যালগোরিদমটা পরে ইউজও করা হয় এখন আচ্ছা আচ্ছা। ইলেকট্রনিক হেলথ, কারণ আমাদেরকে ইউএসএ তে সিডিসি তে আমাদেরকে ডেকেছে, তোমরা এটা কেন করেছো, তখন আমরা প্রেজেন্টেশন দিয়েছিলাম। সো আই থিঙ্ক ইট ওয়াজ কোয়াইট এ গেম চেঞ্জার রিয়েলি। এরমি গেছে আপনারা কি এই জিনিসপত্রগুলো কোরিলেশন মানে ইয়েচা থেকে তো এই জিনিসগুলোকে ফিচার হিসেবে নিছেন, তারপর কি এটার উপরে প্রচুর পিয়ারসন কোরিলেশন পিএমআই এগুলো অ্যাপ্লাই করছেন? আমরা করেছি যে প্রেডিক্টিভ মডেল ডেভেলপ করার মতো লজিস্টিক মডেল আর কি, এই জন্য তো আচ্ছা আমরা চলো ঠিক আছে। এরিয়া আন্ডার দ্য কার্ভ। আচ্ছা 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 কারণ আচ্ছা। কোরিলেশন এখানে যেহেতু আমাদের ডায়াগনোসিসটা আলটিমেটলি হচ্ছে বাইনারি, তো সো হ্যাঁ ইটস হ্যাঁ হ্যাঁ মোর আসলে। মোর ওকে লজিস্টিক রিগ্রেশন আর কি। ওকে ওকে ওকে। আর লজিস্টিক রিগ্রেশন ইদানিং কেউ আর ইউজ করে না আমাদের ফিল্ডে, সবাই নিউরাল নেটওয়ার্ক, এআই। এআই, চ্যাট আচ্ছা জিপিটি। আচ্ছা, চ্যাট ইন্টারেস্টিং। জিপিটি। আচ্ছা, আমি তাহলে একটু ফাস্ট ফরওয়ার্ড আসি 2019-এর দিকে, যখন কোভিড শুরু হইলো। সো আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট ওই সময় কোথায়? আপনার তো ওই সময় পিএইচডি শেষ করছেন। অক্সফোর্ডে। আচ্ছা। সো 19-এ আমার অক্সফোর্ডে অলরেডি, হ্যাঁ। ওকে, সো ওই মানে সময় 19-এর একটা বিরাট অংশ ছিলাম আমি কেমব্রিজে, শেষের দিকে আসছি আচ্ছা। আমি অক্সফোর্ডে। সো কোভিড যখন শুরু হলো, আমরা গুগল স্কলারে দেখলাম যে আপনার কোভিড রিলেটেড অনেক কাজ আছে। সো ওই সময়ের যে আপনি কোভিড টপ মানে এজ এ টপিক সিলেক্ট করলেন, হুট করে আসলো, এটার কারণটা কি ছিল? নাকি এটা কি আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য, নাকি ফর ওন ইন্টারেস্ট যে কাজগুলো যে করা শুরু করছেন? অ্যাপয়েন্টমেন্টের জন্য নয়, আমাকে আচ্ছা। রিক্রুট করা হয়েছে একেবারে। আচ্ছা আচ্ছা। হুম, না, অক্সফোর্ডে আমার রিক্রুটমেন্টটা হয়েছে হলো ওই ইলেকট্রনিক হেলথ রেকর্ড বেসড পিক ডেটা আমরা বানাবো ম্যাসিভ, যেটা আমরা হুম, কানাডাতে করেছি, সেটার অ্যাকচুয়ালি কাইন্ড অফ রেপ্লিকা করব। মোর হচ্ছে কি আমাদের কার্ডিওভাস্কুলার, মানে হার্ট ডিজিজ এবং ডায়াবেটিস এই রিলেটেড, কিডনি ডিজিজ ওইটাকে কার্ডিও মেটাবলিক আমরা একসঙ্গে বলি, এটা নিয়ে কাজ করব, যেটা আমি কেমব্রিজে করছিলাম কিন্তু ট্রায়ালে। কিন্তু আমি আসবার কয়দিন পরেই তো ইয়া শুরু হলো, আমি দেশে গেলাম তখন একটু ঘুরতে, এসেই আসতে আসতেই আসলে কোভিড শুরু হয়ে গেছে। হুম, তো আসলে পরে হচ্ছে কি আমাদের সমস্ত প্ল্যান কিন্তু এখন বন্ধ হয়ে গেল, তাই না? মানে right, অফিসে যাওয়া যাচ্ছে না, আমাদের প্ল্যান গুলো হচ্ছে না ঠিকঠাক। এর মধ্যে যেটা হলো অনেকটা পার্সোনাল আসলে শেয়ার করা যেতে পারে হয়তো, সেটা হচ্ছে আহ, সবাই তো আসলে খুব কনফিউজ, এটা কি জাস্ট ফ্লু, নাকি এটা আসলে খুব মস্ত বড় একটা ডিজিজ, কি হবে আসলে জানে না কেউ। তা আমি আসলে তো ভাবার সুযোগ পাচ্ছিলাম না, কিন্তু আমার আসলে কিছু একটা করতে ইচ্ছা হচ্ছিল, যেহেতু বাংলাদেশে একজন ডাক্তারের কিন্তু যে কোনো ধরনের এরকম মেডিকেল ইমার্জেন্সিতে আমাদের তো আসলে যাবার কথা, হেল্প হুম, করার কথা, তাই না?
আমি তো আসলে এখানে আমার লাইসেন্স নাই, আমি প্র্যাকটিস করতে পারছি হুম, না। আই কুডন্ট হেল্প, বাট আই ওয়াজ ফিলিং রিয়েলি হেল্পলেস, যে কিছু একটা করা দরকার। এত বড় একটা মানুষ মরতে শুরু করেছে যখন, তখন তো আসলে এটা খুব সিরিয়াস ইস্যু হয়ে গেছে হুম, আসলে। হুম, এর মধ্যে আমি একদিন আমাদের এক বড় ভাই আমাকে বললো, তোমরা কিন্তু কিছু, এটা মনে হয় খুব সিরিয়াস কিছু একটা হবে, তোমরা কিছু খাবার দাবার কি কিনেছো? বলেছে না, আমি তো এটা ভাবিনি আসলে। বললো না, তোমাদের একটু খোঁজ নিয়ে দেখো, বাজারে সত্যি সত্যি অনেক খাবার দাবারের সংকট অলরেডি শুরু হয়ে যাচ্ছে। তখন আমরা ওই দিন রাত, সন্ধ্যাবেলা আমার মনে আছে, আমরা তখন বাজার করতে গেলাম। গিয়ে দেখি খা খা করছে একটা এত মস্ত বড় একটা শপিং মল, জিনিসপত্র নেই, খুবই অল্প স্বল্প জিনিস, এবং আমি এত ভীত কখনোই হইনি আসলে। এবং এসে আমি অস্থির, আমার ঘুম হচ্ছে না। এবং হচ্ছে আমি ওই দিন রাত্রে, আমার মনে আছে, ভ্যানকুভারে আমার অনেক ফ্রেন্ড, আপনি প্রায় সবাইকে চেনেন জানেন, হুম, ওদেরকে আমি টেক্সট করেছি, আমি খুব অস্থির লাগছে, আমার আই নিড টু স্পিক উইথ সাম পিপল। তো আমি তাদের সঙ্গে অনেকক্ষণ, কয়েক ঘন্টা আসলে কথাবার্তা বলেছি, কারণ আমি খুব ভয়ে, ইত্যাদি ইত্যাদি, মেন্টাল হেলথ ইস্যু টাইপের বলতে পারি। হুম, তখন মনে হলো যে ওই যে কি কি করতে পারি এই প্যান্ডেমিকে কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে কি আমার একমাত্র হাতিয়ার হচ্ছে রিসার্চ, দ্যাটস হোয়াট আই ক্যান ডু বেটার আসলে। তখন মনে হলো আচ্ছা, আমার এই যে নতুন একটা ডিজিজ, নোবডি নোজ এনিথিং, নাই ট্রিটমেন্ট, নাই ভ্যাকসিন, নাই কিছু, দ্য বেস্ট থিং উই ক্যান গেট ইজ ফ্রম হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। ওকে, গ্রেট। তো তখন মনে হচ্ছে যেহেতু কোনো ভ্যাকসিন নাই, ট্রিটমেন্ট নাই, একমাত্র পাওয়ারফুল ডেটা আসবে ইলেকট্রনিক হেলথ রেকর্ড। ওইখানে তো রেকর্ড হবেই, কে হুম, এসছে, কাকে কি দিচ্ছে, কি ট্রিটমেন্ট কি হচ্ছে, এটা কিন্তু এখানে পাওয়া যাবেই। হুম, হুম, তখন হচ্ছে আমি বেশ কয়েকজন প্রফেসরের সঙ্গে কথা বলতে শুরু করি। ইউনিভার্সিটি তো শুরুতে আসলেই, তারা তো ওই জন্য তো ফান্ডেড না আমার right, জবটা, তারা চাচ্ছিল ওইটাই করি, কিন্তু আমি কনভিন্স করার চেষ্টা করছিলাম। আফটার আওয়ার আমি আসলে কাজ করতে শুরু করলাম এই কোভিড নিয়ে প্রথম দিকে। এরপরে তো হচ্ছে আমি আম, কয়েকজন প্রফেসরের সঙ্গে কথা বলতে শুরু করলাম, তাদেরকে আমি আইডিয়া গুলো দিচ্ছিলাম যে আমরা যদি দিস ইজ দি টাইম, সমস্ত কিছু আমরা এক জায়গায় নিয়ে এসে এটাকে একটা সেন্ট্রালাইজ যদি ম্যাসিভ রিপোজিটরি করা যায় আর কি। এটা এই ইউকে তে অলরেডি কিছু ছিল, কিন্তু সেগমেন্টেড আর কি, বিভিন্ন জায়গায় জায়গায় ছিল। দ্যাটস হাউ আই বিকেম পার্ট অফ দিস কনসোর্শিয়াম, বড় সড়ো। তারপরে ম্যাক্স প্ল্যাঙ্কের সঙ্গে আমার একটা খুব ভালো কথাবার্তা হয়, তখন আমি একটা নতুন কনসোর্শিয়াম দেই হচ্ছে এটা লিড করার জন্য। আমি হচ্ছে এটার কো ডাইরেক্টর। আমাদের হার্ভার্ডের আমাদের দুজন, একজন প্রফ এবং একজন পিএইচডি, না তিনজন ছিল, কেমব্রিজের কয়েকজন ছিল, অক্সফোর্ডের ছিল কয়েকজন, ইউনিভার্সিটি অফ লেস্টারের ছিল। বেশ বড় সড়ো ইন্টারন্যাশনাল কনসোর্শিয়াম বেসিক্যালি এটা একটা। সেটা শুরু করেছি এবং আমরা এই কাজ করতে শুরু করি কোভিড নিয়ে। আমাদের কনসোর্শিয়াম থেকে আমি জানি না 250-300 মতো পাবলিকেশন হয়েছে, এবং তার হুম, একটা বিরাট অংশই কিন্তু গেছে হচ্ছে কি পলিসি মেকিং, একদম ডিরেক্টলি আমাদের এখানে নাম্বার 10 যেটাকে বলে, মানে প্রাইম মিনিস্টারের অফিসে। তো আমাদের একজন গভর্নমেন্টের অ্যাডভাইজার ছিলেন তখন, অলরেডি হয়ে গেছেন তিনি। আমাকে তখন ডব্লিউএইচও ডাকলো, কারণ আমরা প্রচুর কাজ করতে শুরু করেছি এবং একেবারে ডিরেক্টলি পলিসি রিলেটেড, যে এখন কি করা যায়। আমাদের ধরেন এই যে ফিজিক্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল ডিস্টেন্সিং, এটা করা দরকার আছে কিনা, করলে কত পার্সেন্ট কমবে বা কমবে কিনা আদৌ, এই কোয়েশ্চেন গুলো তো তখন আমরা উত্তর জানি না আসলে। তা তো এরকম আমরা অনেকগুলো, আমার মনে হয় প্রচন্ড ইম্প্যাক্টফুল কিছু কাজ করেছিলাম আমরা। ইভেন এখানে যে যে বাংলাদেশি, পাকিস্তানি বা মাইনরিটি এথনিক গ্রুপ, যে আহ, তাদের যে মৃত্যুর হার যে বেশি হচ্ছিল, এটা কিন্তু আমাদেরই রিসার্চ ফার্স্ট, এবং এই জন্য আমাকে বিবিসি ডাকলো, আমরা তখন ইন্টারভিউ দিলাম সবাই। হুম, দেখবেন সমস্ত জায়গায় বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, ফাইন্যান্সিয়াল টাইমস, হেন right, কোনো ইয়া নাই, এএফপি, এপিটিপি, সবাই। কারণ হচ্ছে এগুলো একেবারেই ওই ওই মুহূর্তে দ্য ক্রিটিক্যাল ইনফরমেশন যেটাকে আমরা বলতে পারি, সেটা আমরা আমাদের গ্রুপ থেকে করেছি, এবং মস্ত বড় ইয়ে তৈরি করা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার এখন, ডজনস অফ সুপার কম্পিউটার্স লিঙ্ক টুগেদার। কারণ ওটা এখন আমাদের এই দারুণ, মুহূর্তে ইংল্যান্ডের প্রত্যেকটা মানুষের একদম দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের ডেটা আছে okay, এইরকম। উই ক্যান মেক স্টোরি অন ইচ অ্যান্ড এভরি সিঙ্গল পার্সন, লিটারালি এই লেভেলের আমাদের লিঙ্কেজ হয়েছে আর কি। আচ্ছা। সো আপনাদের আমি আমি আপনার একটা পেপার দেখতেছিলাম, যেহেতু এই ফিল্ডে না খুব বুঝি নাই, যে আপনার খুব সম্ভবত 37টা দেশে হচ্ছে যে ডেটা নিয়ে এক্সেস ডেট, এক্সেস ডেট, আমি পুরো জিনিসটা ভুলে গেছি, যে প্যান্ডেমিকের ট্র্যাকার হিসেবে ইউজ করার জন্য। সো আপনার হ্যাঁ তো হ্যাঁ, কাজ করতেছিলেন ইউকে তে, ইউকে ডেটা ছিল, বাকি 36 দেশের ডেটা কিভাবে পাইলেন, প্রাইভেসি রাইট, লিগ্যাল থ্যাংক ইউ। সবকিছু ট্যাকল করে?
আচ্ছা, হ্যাঁ, তো এটা 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 বলতে পারেন। এটাও আমি আমি ফার্স্ট অথর, আপনি হয়তো দেখেছেন, এটা আমি শুরু করেছিলাম হচ্ছে গিয়ে মূলত ম্যাক্স প্ল্যাঙ্কের সঙ্গে। আচ্ছা আচ্ছা। তো আমার ইচ্ছা ছিল এরকম যে ওয়ার্ল্ডের সব জায়গায় কি হচ্ছে এটাও কিন্তু আমার জানার খুব ইচ্ছে ছিল। এই জন্য আমাদের প্রথম পেপার কিন্তু 149টা দেশ নিয়ে আমরা প্রথম করেছিলাম, ওই যে লকডাউনের হ্যাঁ ইফেক্ট হ্যাঁ, নিয়ে। lockdown। আর এক্সেস ডেথটা হচ্ছে কি খুবই একটা ফ্যাসিনেটিং একটা আইডিয়া এই জন্যই। আগে বলি একটু কনসেপ্টের ব্যাপারটা কি এরকম, নাকি ওটা শুনবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আমি কিছুই আচ্ছা জানি না, সব সব শুনবো। আচ্ছা, এক্সেস ডেথটা মজা মানে ইম্পর্টেন্ট এই জন্যই যে আপনি লক্ষ্য করবেন শুরুতে যখন ইটালি, স্পেন, ইউকে এরা হচ্ছে কি সবচেয়ে বেশি এফেক্টেড এই অঞ্চলে। এবং এটাও শুনতে পাচ্ছি আমরা বেশ কয়েকটা মানে এ, ইয়াও ধরেন যে মিস ইনফরমেশন টাইপের, যেটা কি আসলে চায়না থেকে এসছে কিনা নাকি হুম ল্যাবে হুম। বানিয়েছে, আসলে কি এত মানুষ মারা যাচ্ছে, সম্ভবত নয়, কোভিডের ডেফিনিশনটাই বা কি, একটা মানুষ যে কোভিডে মারা গেছে কিভাবে বুঝবো। এবং গভর্নমেন্ট তো সব সময় না হলেও অনেক ক্ষেত্রে চাইতে পারে, তারা কিন্তু একটু পলিটিক্যাল কারণে হইলেও অনেক সময় কিন্তু এটা লুকাতে চাইতে পারে, রাইট। যে না আমরা খুব ভালো করছি, কোভিডে অত মানুষ মারা যাচ্ছে না, মানুষ তো এমনিই মারা যায়, মানুষ তো মরবেই। তাহলে এটাকে ওই যে একই রকম ফরেনসিক কিভাবে করা যায়? হ্যাঁ হ্যাঁ। আপনি তো গভর্নমেন্টকে তো বলতে পারবেন না যে তুমি তো মিথ্যা কথা বলছো, এটা তো বলা সম্ভব নয়। তাহলে কি করা যায় এটা, আসলে সত্যি বলছে কিনা? তখন এবং দেখলাম আমরা প্রত্যেকটা দেশে ইনক্লুডিং ইংল্যান্ডে, তারা কয়দিন পর পরই আবার কোভিডের ডেথ ডেফিনিশনটাই চেঞ্জ করে দিচ্ছে, যে 3 দিনের মধ্যে হইতে হবে, অমুক থাকতে হবে, তমুক থাকতে হবে। তাহলে এখন ট্রুথ কোনটা কিভাবে বের করবো? রাইট, ভেরি ডিফিকাল্ট টু সে। তখন আমরা চিন্তা করলাম, আচ্ছা একটা জিনিস চিন্তা করি এইরকম, কার মৃত্যু কিভাবে হয়েছে, লেটস সে আমরা কিছুই জানি না, তাহলে গত 10 বছর, 15 বছর, 5 বছর যে ডেটাটাকে আমরা যদি ইউজ করি, যদি আমরা পাই, তাহলে আমরা দেখবো যে গত 10 বছর বা 15 বছর ধরে যদি মানুষের মৃত্যুর একটা তো ট্রেন্ড থাকে, হ্যাঁ। তাহলে এই বছর কত হতে পারতো এটা কি আমরা মানে ইয়েতে এস্টিমেট মডেল করতে করে পারি। বের করতে পারবো যে এক্সপেক্টেড কত, যে কত রাইট। দূর এক্সপেক্ট করতাম আমরা, মানুষ তো মরবেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ধরে নিচ্ছে আমরা গত 10 বছর ধরে মোটামুটি প্রতি বছর 500 জন করে বেশি মানুষ মারা যাচ্ছে বা কম মানুষ মারা যাচ্ছে। হুম হুম। তাহলে আমরা ওই ট্রেন্ডটা করে ফোরকাস্ট করব, করে এই বছর যত বেশি হবে এই ডেল্টাটা। পুরোটাই এক্সেস ডেথ। এবার তো মিথ্যা কথা বলার সুযোগ নেই, কোভিড হয়েছে কি কোভিড হয় না এটা বাজা বলার দরকার নেই। এইটা প্রপোজ করেছিলাম আমরা যে লেটস ডু দিস ওয়ে রাদার। কারণ নাইলে ডব্লিউএইচও ওয়াজ অলসো স্ট্রাগলিং যে এক এক আবার এক এক দেশে এক এক রকম ডেফিনিশন, এটা তো আরো রাইট মুশকিল। রাইট। কিন্তু এই ডেফিনিশনে আমার আর কিছুই বলার দরকার নেই। সবকিছু নর্মালাইজ। মানুষ মারা গেছে কিনা এটা বললেই হবে, বাকিটা আমি দেখতেছি। রাইট হ্যাঁ, রাইট। মৃত্যু কিন্তু লুকানো ডিফিকাল্ট, হ্যাঁ। কজ লুকাইতে পারবেন আপনি, মৃত্যু তো লুকানো যাচ্ছে খুব ডিফিকাল্ট। রাইট। তো তখন ম্যাক্স প্ল্যাঙ্কের একটা সুবিধা, আমি ম্যাক্স প্ল্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার মূলত আইডিয়া ছিল এরকম, আমি আইডিয়াটা ওদেরকে পিচ করেছি কারণ ওদের কাছে আমি জানি হিস্টোরিক্যাল ডেটা আছে, এটা আমি জানি। ওরা বললো আমাদের কাছে তো আসলে এটা আছে। তাহলে তুমি করবো মানে আমি তো অবশ্যই, আমি বলছি আমি অলরেডি কিছু মডেল টডেল ডেভেলপ করে রাখছি, আই নিড দ্য ডেটা টু অ্যাকচুয়ালি ইয়ে আর কি, ওয়ার্ক অন দিস। দেন আমাদের খুব চমৎকার একটা কোলাবোরেশন শুরু হয় ওদের সঙ্গেই, ওদের একজন কো ডাইরেক্টর, আমি ডাইরেক্টর আরেকজন। তখন আমরা এই ডেটা আমরা আরো বেশি পেয়েছি, কিন্তু প্রত্যেক দেশের ডেটা আবার অত হাই কোয়ালিটি না আর কি। রাইট রাইট। তো যেটা আমরা আহ, আহ, করেছি সেগুলো হচ্ছে কি, আমরা জানি যে এটা বেশ কোয়ালিটি অত্যন্ত ভালো, এটা দিয়ে আমি অন্তত প্রুফটা তো করি, কনসেপ্টটা প্রুফ করি আগে, তারপরে বিভিন্ন দেশে। এই প্রথমের জন্য আমরা আমাদের এই কাজটা করেছি, আমরাই ফার্স্ট পাবলিশ করেছিলাম ওইটা নিয়ে। এবং এই জন্যই ডব্লিউএইচও এটাতে খুবই ইন্টারেস্টেড যে এক্সেস ডেথটাই হওয়া উচিত আসলে একমাত্র মেট্রিক। ম্যাট্রিক। তখন ওই জন্য আমাদেরকে ডাকলো আর কি, ম্যাক্স প্ল্যাঙ্ক থেকে একজনকে আমাকেও ডাকলো, তখন আমরা এই টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ করেছে, ইউএন এবং ডব্লিউএইচও একসঙ্গে ওরা তখন মার্চ করে করেছে, যাতে আলাদা আলাদা কাজ করতে না হয়। এই খুবই এই হিস্ট্রি অফ ইন্টারেস্টিং। এক্সেস ডেথস আর কি। খুবই ইন্টারেস্টিং, আই থিঙ্ক এটা একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে যে ওর টিউটোরিয়াল বলা যেতে পারে যে আমরা, আমি নিজে হচ্ছে যে অনেক সময় এমন স্টেজে ছিলাম আন্ডার যে কি প্রজেক্ট করবো আইডিয়া পাচ্ছি না। এবং উই হুম, হুম, অলওয়েজ লুক যে আচ্ছা দুনিয়াতে বড় বড় কি কাজ হচ্ছে, ওই টাইপের প্রজেক্ট করা যায় কিনা, বাট আই থিঙ্ক প্রবলেমস আর সারাউন্ডিং আস। এবং হ্যাঁ, যেমন আপনার যে মেথোলজিটা ইউজ করছেন, যে কম্পিউটেশনাল মেথোলজি, গত 10 বছরের ডেটা দেখে আজকেটা প্রেডিক্ট করা, আই থিঙ্ক যারা মেশিন লার্নিং শুরু করে এখন কম্পিউটার সায়েন্সের, ওরা এই প্রজেক্ট গুলা করে, যেমন টাইটানিকের
একটা বিখ্যাত ডেটা সেট আছে যে একটা মানুষের বিভিন্ন অ্যাট্রিবিউট দেওয়া আছে, সে তাকে কি বাঁচানো উচিত নাকি উচিত না। তো সিম্পল মেশিন লার্নিং জিনিস, কিন্তু আই থিঙ্ক টুল সবগুলো একই, কিন্তু একটা ডিফারেন্ট স্টোরিতে প্রজেক্ট করলে ইট বিকামস এ ভেরি ওয়ান্ডারফুল প্রজেক্ট। রাইট। টুল তো ইন্টারেস্ট আছে, টুলের শুধু অ্যাপ্লিকেশনসটা আমাকে ভাবতে অ্যাপ্লিকেশনটা। হবে নতুন করে, ক্রিয়েটিভ, ইম্পর্টেন্ট এইভাবে আর কি। হ্যাঁ। তো আপনার কাজে খুব সুন্দর, আপনার কোভিড এর সাথে ডায়াবেটিসের একটা লিঙ্ক পাইছেন। হ্যাঁ, তো পেয়েছি। ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্ট ডিজিজ, হ্যাঁ। তো ওইটা নিয়ে যদি একটু বলেন, কারণ আই থিঙ্ক আচ্ছা, ডায়াবেটিস খুব দেখেন। বড় কনসার্ন এবং ওয়াইড স্প্রেড কনসার্ন। আচ্ছা, আচ্ছা। এটা নিয়ে আমি কিছুদিন আগে একটা টক দিয়েছি, তো আমার জন্য সুবিধা হবে বলতে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আম, শুরুতে আমাদের কোভিড নিয়ে আমরা কিচ্ছু জানি না কিন্তু তখন, না? যে আমাদের এই কোভিড হলে কি হবে এটাই তো জানি না। যে আমার কি সর্দি কাশি হবে, নাকি আমার, ধরেন, হতে পারে যে আমার রক্ত বমি হচ্ছে, কথার কথা, তাই না? এটাও হতে পারে, কাশির সঙ্গে রক্ত আসছে, বিভিন্ন ধরনের। তো কিছুই জানতাম না। ভালো। তখন আমরা এই যে এই বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম, যে এক্সেস ডেথ মনে করেন পাওয়া গেল, তাহলে প্রথমত এটা এটা এস্টাবলিশড সারা পৃথিবীতে বা বিভিন্ন দেশে কতজন এক্সেস ডেথে মারা যাচ্ছে। এক্সেস হলে আপনি এখন একটু ভেবে দেখেন যে আসলে কি কি কারণে মানুষ বেশি মারা যাচ্ছে। কারণ তখনও তো আমরা ফুল, মানে প্যাথোলজি তো বুঝতে পারছি না। কিন্তু আমি যেমন ইউএসএ থেকে কিছু ডেটা নিয়ে দেখলাম কি, যে যেই অঞ্চলে ডায়াবেটিসের, হিস্টোরিক্যালি ডায়াবেটিস একটু বেশি, হিস্টোরিক্যালি একটু কার্ডিও মানে হার্ট ডিজিজ হুম একটু হুম। বেশি, সেই জায়গায় আবার আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যু হারও বেশি হচ্ছে কোভিড এর কারণে। সি, আচ্ছা। তা আমি যেটা বলেছি যে আমি একটা ফুল স্টোরি ডেভেলপ করেছি, আপনি দেখবেন আমার এই প্রত্যেকটা টপিক নিয়ে আমি পাবলিশ করেছিলাম, যে হ্যাঁ হ্যাঁ। কিভাবে এটাকে একটা একটা করে নলেজটাকে আমি স্তরে স্তরে সাজাবো। শুরুতে তাহলে আপনি করলেন, যেহেতু ইন্ডিভিজুয়াল পেশেন্টের ডেটা ওই মুহূর্তে নাই, জাস্ট অ্যাভেলেবল না, তাহলে আমি বসে থাকবো না। আমি করেছি কি, হিস্টোরিক্যাল কিছু এই যে এই ছোট ছোট এলাকা ভিত্তিক ডেটা নিয়ে কাজ করেছি তখন আমরা। আচ্ছা আচ্ছা। এবং একটা খুব চমৎকার ম্যাপও করেছিলাম আমরা ইউএসএ প্রত্যেকটা কাউন্টির, 3300 কাউন্টির আমাদের কিন্তু ডেটা আছে ওইখানে। তো ওখানে দেখবেন যে যেসব কাউন্টিতে এই এই যে ডায়াবেটিস বেশি, বডি ওয়েট বা যেটাকে আমরা বিএমআই, বিএমআই এর বাংলা আমি জানি না, যাদের বডি মাস ইন্ডেক্স বিএমআই, এর বডি ম্যাস ইন্ডেক্স আর কি, হ্যাঁ। তো বাংলা নাই বোধহয় খুব একটা কিছু, থাক, দরকার নেই, শরীর, বাংলা খুব কঠিন হবে। শরীর ভর ইন্ডেক্সের মানে কি আমি জানি না। অনুপাত সূচক। ইত্যাদি, যাই হোক, সূচক। তো তো যেখানে বেশি ওভারওয়েট বা যাদের ওজন বেশি তাদের এরকম, বা ডায়াবেটিস, আরেকটা হচ্ছে গিয়ে হার্ট ডিজিজ, এই তিনটা বিশেষ করে যেই যেই এলাকায় এলাকায় বেশি, এটার সাথে বেশ হাই কোরিলেশন একটা পাওয়া গেল, বেশ ভালো। Wow. তো কোরিলেশন তো কজেশন নয়, কিন্তু আমি একটা ইঙ্গিত তো পেয়েছি লিস্ট, আসলে সত্যি কিনা। দেখা গেল কি, এবার ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন আরো অন্যান্য গ্রুপও কিন্তু এটাতে ইন্টারেস্টেড, দেখি তো আমাদের এখানে কি। এখন একটা কান্ট্রিতে পেলে ফ্লুক হতে পারে, আপনি যখন 10টা কান্ট্রিতে একই রকম ট্রেন্ড পাবেন, তখন কিন্তু আপনার একটা হাইপোথেসিস কিন্তু জেনারেট হচ্ছে ভেতরে Right. ভেতরে। এরপর আমরা করলাম কি, ওই ইউএসএ যে সিডিসির সঙ্গে আমাদের তো খুব স্ট্রং কোলাবোরেশন ছিল, এখনো আছে। ওদের সঙ্গে মিলে আমরা একটা রিভিউ করেছি, যে বিভিন্ন দেশে যেসব পাবলিকেশন হচ্ছে সমস্ত কিছুকে এক জায়গায় নিয়ে এসে দেখি তো আসলে কি হয়, সত্যি মিথ্যা। এটা করলাম। এরপরে হচ্ছে কি, এবার আসি, ততদিনে কিন্তু ডেটা জেনারেটেড হচ্ছে প্রচুর। এখন আমাদের ইন্ডিভিজুয়াল ডেটা আসবে প্রচুর আস্তে আস্তে, তখন দেখবো যে আসলে ইকোলজিক মানে তো ওই যে এরিয়া এরিয়া ভিত্তিক। হুম। এবার পার্সোনাল ক্ষেত্রে ক্ষেত্রে এটা সত্যি কিনা দেখা যায়। তখন দেখা গেল আসলে আমরা যদি ডায়াবেটিস যাদের আছে অলরেডি এবং ডায়াবেটিস যাদের নাই, এবার ওয়ান অন ওয়ান আমরা কম্পেয়ার করে দেখি না, কারণ একটা গ্রুপ অফ পিপল ডায়াবেটিস থাকবে, তাদের মৃত্যু হার কেমন কোভিড এর জন্য, যাদের নাই, কাছাকাছি, অন্যান্য সবকিছু একই রকম ম্যাচিং এর কারণে বা স্ট্যাটিস্টিক্যাল মডেলিং করে, তখন দেখতেছি তাদের মৃত্যু হার কেমন, সেটা আমরা করেছি। কদিন পরে টের পেলাম এটা আসলে আবার এত সহজও নয় আসলে। এটা ঠিক, এটা সত্যি, যাদের এই ডিজিজ গুলো আছে তাদের মৃত্যুর সম্ভাবনা বেশি কোভিড এর কারণে। অন দি আদার হ্যান্ড, আমরা এটাও লক্ষ্য করলাম, আমাদের একটা খুব অসাধারণ ডেটাবেস এখানে ইউকে তে করা হয়েছে, যে কোভিড এর সমস্ত পেশেন্টকে আমরা ফলো আপ করতে শুরু করেছি বিভিন্ন সময়ে, টেস্ট আচ্ছা। করে করে ওদের কি কি হচ্ছে। এটা একটা খুবই পাওয়ারফুল ডেটা। এটা এই কদিন পরে একটা পেপার আসছে আমাদের, আসবে, এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এইবার দেখা যাচ্ছে যে ওয়াও, যাদের ডায়াবেটিস ছিল না তাদের মধ্যে কোভিড হলে পরে ডায়াবেটিস বরং আর্লি হচ্ছে বা সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আই এইটা কিন্তু সি। একটা অত্যন্ত ফ্যাসিনেটিং, এটা আমি বলে ফেলা উচিত হয়েছে কিনা জানেন, ইটস কামিং আপ ভেরি সুন। আচ্ছা। তখন আমরা বলেছি এটাকে বাই ডিরেকশনাল অ্যাসোসিয়েশন। বাই ডিরেকশনাল কি,
ডায়াবেটিস থাকলে যেমন কোভিডে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি, এট দ্য সেম টাইম যাদের ডায়াবেটিস ছিল না তাদের যদি কোভিড হয় তাহলে তাদের আবার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা চান্স বেড়ে বেড়ে যাচ্ছে। যায়। হ্যাঁ। এরপরে ডায়াবেটিস চেক কোশ্চেন করা ওই যে লাগবে তাইলে। হ্যাঁ, এখন শুধু ওইটা হলেই তো ডায়াবেটিস হবে না, বাট সম্ভাবনাটা বেশি, হুম, প্রবাবিলিস্টিক তো রাইট এটা। রাইট। এবং ওই যে নলেজ একে একে বিল্ড করতে করতে আমরা এই পর্যায়ে এসেছি, আরো যাবে এরপরে আমরা আবার আরো করতেছি যে এবার হচ্ছে কি বুঝলাম হয়, এবার হচ্ছে কেন হয়, এটাও তো আমাদেরকে জানতে হবে। রাইট। তা আমরা অনেক কিছু যে ব্লাডের অনেক ইনফরমেশন আমরা নিচ্ছি, যেটাকে ওই ধরেন ব্লাড টেস্ট করে যে আসলেই যদি আমরা মানে সময়ের সঙ্গে সঙ্গে যদি আমরা ট্র্যাক করি যে আগে আসলে ব্লাড সুগার কোথায় ছিল, এটা কি বাড়তেছে কিনা, নাকি ব্লাড সুগার অন্য কোনো একটা আরো একটা ধরেন ব্লাডের সোডিয়ামের কারণে এটা বেড়ে যাচ্ছে, তাহলে এই ডেটা গুলো এখন শরীরে। আস্তে আস্তে কালেক্ট করা হচ্ছে আর কি। তখন আমরা মেকানিজমটা ধরতে পারবো, তখন আমরা প্রিভেন্টও করতে পারবো ওই মেকানিজমটা বের করতে পারলে। এই হচ্ছে কি ডায়াবেটিসের ইতিহাস। ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার আপনার যেমন কাজের মধ্যে যেটা একটু আগে মেনশন করলেন, সাপোজ এই যে ডায়াবেটিসের এটা একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং, তারপর এথনিসিটির সাথে হচ্ছে কোরিলেশন আছে। তো এই জিনিসগুলো কি এখনকার যে মডার্ন ক্লিনিক্যাল প্র্যাকটিস, এই জিনিসগুলো কি ইনফ্লুয়েন্স করতেছে? মানে ডাক্তাররা কি অ্যাওয়ার এন্ড ওরা কি এগুলো এই ফাইন্ডিংস গুলোর উপর বেস করে তাদের ট্রিটমেন্টের প্রসিডিউর আর অ্যাডভাইসিং প্রসিডিউর কি চেঞ্জ হচ্ছে? দ্যাটস অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন। মানে মোটা দাগে হচ্ছে সো হোয়াট আমরা যে বের করেছি এটা হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়াল ইমপ্লিকেশনসটা কি। তা আমাদের কোভিড রিলেটেড গুলো প্রায় প্রত্যেকটাই আপনার আমাদের দেখবেন আমাদের প্রায় আমরা একটা পলিসি অ্যানালাইসিস করে দেখেছি আমাদের ইয়েগুলো মোর দেন 60 ডিফারেন্ট পলিসি বডিতে এটা ইনফ্লুয়েন্স করেছিল, গভর্নমেন্ট ডিসিশন মেকিং এ, আই সি। ইনক্লুডিং ডব্লিউএইচও এবং ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক যেটাকে বলে আর কি, সেগুলো অলরেডি এটা ডকুমেন্টেড আমাদের আছে এটা। এই রেজাল্ট গুলো হচ্ছে কি অনেকগুলো হয়েছে আমাদের, এইসব রেজাল্ট থেকে এসে ধরেন এখন এটাকে বলে কিউ রিস্ক স্কোর বলে একটা স্কোর ডেভেলপ করা হয়েছে যে তাদের কোভিড এর মৃত্যুর সম্ভাবনা কত, সেটা অলরেডি এখানকার ক্লিনিক্যাল প্র্যাকটিস এটা ইউজ করা হয় এথনিসিটির কারণে। সেটার ইমপ্লিকেশনটা কি হয়েছে দেখেন, যেহেতু আমরা দেখিয়েছি ফার্স্ট টাইম যে এখানকার সাদাদের তুলনায় এথনিক মাইনরিটি পার্টিকুলারলি বাংলাদেশ এবং পাকিস্তানি তাদের মৃত্যু হার অনেক বেশি, সে কারণে তাদেরকে কিন্তু প্রায়োরিটাইজ করা হয়েছে ফর ভ্যাকসিনেশন দেখেন। আচ্ছা। সো এটার একদম ডিরেক্ট ইমপ্লিকেশন হচ্ছে এই 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 রেজাল্টের এটা। তারপর হচ্ছে কি ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ এবং আহ, আহ, এবং হচ্ছে যে বডি ওয়েট, এটা আমরা বলেছি, এটা আমরা 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 রিপোর্ট করেছি। সেই কারণে তাদেরকেও কিন্তু দেখবেন এনএইচএস প্রায়োরিটাইজ। যখন এনএইচএস মানে এখানকার ন্যাশনাল হেলথ সার্ভিসেস তারা যখন ভ্যাকসিন রোল আউট করে দেখবেন আপনি শুরুতে তো সবাইকে দেওয়া সম্ভব নয়, শুরুর দিকে কিন্তু এই ডিজিজ গুলোকে প্রায়োরিটাইজ করে যে তোমরা আমি হুম তোমাদেরকে আগে দেবো যদি তোমার বডি ওয়েট বেশি থাকে হুম কি তোমার হুম। ডায়াবেটিস থাকে কি। তো এইগুলাই কিন্তু হচ্ছে ডিরেক্ট পলিসি হুম, ইমপ্লিকেশনস আর কি, অবভিয়াসলি। এবং এথনিক মাইনরিটি আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে অফ ডায়াবেটিস ফর এক্সাম্পল, আমাদের এথনিক মানে বাংলাদেশি বা এশিয়ান আমরা যারা আমাদের ব্যাকগ্রাউন্ড অলরেডি রেট ডায়াবেটিসের কিন্তু এমনিতেও একটু বেশি হ্যাঁ হ্যাঁ। অনেকের তুলনায়। হ্যাঁ। তো এগুলো ইমপ্লিকেশনসটা হচ্ছে তাদেরকে প্রায়োরিটাইজ করছে ফর ভ্যাকসিনেশন বা আদার প্রিভেন্টিভ মেজারের জন্য। আচ্ছা, কোভিড নিয়ে লাস্ট কোশ্চেন আমার, এরপর একটা টপিক আছে। তো কোভিড Sure. নিয়ে আমি জাস্ট একদম আম পাবলিকের নাইভ নলেজ থেকে বলতেছি আর কি। যখন কোভিড শুরু হয়েছে আপনি যেটা বলেন যে আপনি প্যানিকড হয়ে গেছেন, আমি ওই সময় সিয়াটলে ইন্টার্ন করতেছি। আমার মনে হয় কয়েক সপ্তাহ পর না জানি দু এক মাস পরে হচ্ছে, অ্যাকচুয়ালি এক মাস পর আমার থিসিস ডিফেন্স। আবার আমি হুম, ইন্টার্নও করতেছি, প্রচন্ড কাজের চাপ। আমি একা একটা ছোট্ট স্টুডিওতে থাকি। হুট করে কোভিড এর কারণে মানে সিয়াটলে তো ওই যে কোন একটা ওল্ড হোম থেকে ছড়ানো শুরু হয়েছে, এবং সিয়াটল ওয়াজ দ্য ফার্স্ট সিটি যেখানে কোভিড ইম্প্যাক্ট খুব ড্রাস্টিক্যালি হয়েছে ইয়েতে, ইউএসএ তে। তো আমি 2 দিনের মধ্যে দেখলাম যে সিয়াটলের ডাউনটাউন রমরমা ছিল, এটা একটা ঘোস্ট টাউন হয়ে গেছে। আর আমি থাকি একটা ছোট্ট স্টুডিওতে, প্রচন্ড মেন্টাল প্রেশার। হুম, কারণ দেশে কি হবে, আমার ওয়াইফ তখন টেক্সাসে, সে পড়তেছে ওখানে, সে ওখানে একা, আমি এখানে একা। মানে খুব হেল্পলেস একটা সিনারিও। তো আমার ধারণা ছিল যে বাংলাদেশে ম্যাসাকার হয়ে যাবে, মানুষ মারা গিয়ে, কারণ আমাদের তো সোশ্যাল ডিস্টেন্সিং এর অবস্থা নাই, খুব ডেন্স। তারপরে মেডিকেল রিসোর্সও কম, সবকিছুই কম। তো আপনার অবজারভেশন কি, বাংলাদেশে কি ওই রকম মানুষ মারা গেছে? এখন নিউজের তো আই থিঙ্ক ডেটা অনেক ফ্যাব্রিকেটেড করা হয়েছে, এখন আমরা গভর্নমেন্টের কথা যেটা বললেন, বাট এমনিতে আপনার
ওভারঅল অবজারভেশন কি, বাংলাদেশের আসলে ইম্প্যাক্টটা কি যেমন হওয়ার কথা ছিল এরকম হয়েছে, নাকি উই আর লাকি? ওয়াও, এটা অনেক ইন্টেন্স কোয়েশ্চেন, বাট খুবই ইম্পর্টেন্ট। একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে যখন ডব্লিউএইচও তে আমরা, ডব্লিউএইচও আমাদেরকে যে টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ বানালো তারা, তখন তো ওরা, আমরা যদিও 37 কান্ট্রিজে করেছি, ডব্লিউএইচও কিন্তু চাচ্ছে এইটাই আমরা স্কেল আপ করবো সারা পৃথিবীতে। অফকোর্স তাদের জব হচ্ছে প্রত্যেকটা কান্ট্রিকে ইনক্লুড করা। তখন গিয়ে দেখলাম আসলে আমি অবশ্যই বাংলাদেশি হিসেবে আমার বাংলাদেশের প্রতি একটা আলাদা ইয়াত ছিলই, যে আমি বাংলাদেশ কি হচ্ছে আমি তো কনসার্ন, আমার বাবা মা, আমার আমার ফ্যামিলি তো থাকে দেশে। তো বা এজ এ সায়েন্টিস্ট আপনি তো ইন্টারেস্টেড হবেনই আমার, তাই না? আমাদের দেশের ডেটার অবস্থা অত্যন্ত শোচনীয়। আমাদের দেশের প্রায় কোনো ডেটাই আসলে নাই। প্রথম ওকে। কথা, এটা অনেকে হয়তো জানেন না। ডাব্লিউএইচও তে আপনি ওদের ডেটাবেস যেহেতু আমার অ্যাক্সেস আছে, তো ওখানে নাই। ওকে। তাহলে বাংলাদেশ সম্পর্কে কি কি ধরনের রিসার্চ হয়? মোটামুটি যেটা হয় সেটা হচ্ছে কি মডেল ডেটা, এটা অ্যাকচুয়াল ডেটা নয়। সবাই জানো, এটা জানে বিষয়টা। একেবারেই নাই আমাদের কোনো ইয়ারেরই পরিষ্কার ডেটা নাই, একটাও নাই। Okay. ওকে। তাহলে এটা ইউএন কি করে? ইউএন এর যে পপুলেশন ডিভিশন আছে তারা, আমি তাদেরকেও চিনি। তারা হচ্ছে মডেল ডেট বানায় বিভিন্ন সেন্সাস ইয়ার গুলোকে আচ্ছা। ধরে ধরে, বিভিন্ন প্যাসিভ ইনফরমেশন নিয়ে টিয়ে ওরা সিনথেটিক এক ডেটা। ধরনের মডেলিং করে ডেটা। এবার আসি কোভিডে। কোভিডেও বাংলাদেশ সরকার কোনো ডেটা লুকিয়েছে কিনা বা সত্য বলেছে কি মিথ্যা বলেছে, এটা তো আমাদের ভেরিফাই করা ভেরি ডিফিকাল্ট, কিন্তু আমাদের মডেল খুব সহজে এটা ধরতে পারবে যদি মৃত্যু বেশি হয়ে যায়। রাইট। এবারে কোভিডের ইম্প্যাক্ট যদি মনে করি আমরা মৃত্যুর উপরে, আমি যতদূর কথা বলেছি এগুলাকে সত্য হিসেবে ধরবার কারণ নেই, আমি একটা জাস্ট ইন্ডিকেশন হুম দিচ্ছি। হুম হুম প্রথমত, ওই যে বললাম, আপনি অনেক রোগ লুকাতে পারবেন। ফর এক্সাম্পল, কার কোভিড হয়েছে হয়নি এই ডেটাটা হুম আমাদের পৃথিবীর কোনো দেশে এটা অ্যাকচুয়াল অ্যাবসলিউটলি কারেক্ট ডেটা নাই, খুব হুম হুম। কম। কারণ অনেকে হচ্ছে ধরেন আমার কোভিড হয়েছে আমি যাই নাই, তাহলে আপনি জানবেন কেমনে? এটা সম্ভব না। রাইট। কিন্তু মানুষ মারা গেছে এইটা লুকাতে পারবেন না। হুম হুম বাংলাদেশের, বাংলাদেশে বিশেষ করে ঢাকার বাইরে, আমি তো গ্রামে বড় হয়েছি, গ্রামে ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। গ্রামে চলেই কি, গ্রামে কিন্তু কোনো পুলিশ নেই, মনে রাখবেন। হ্যাঁ তাহলে হ্যাঁ। গ্রাম চলে কি করে? মানুষ মানুষকে চিনে, এটাকে বলে সোশ্যাল কমিউনিটি পুলিশিং যেটাকে বলা হয়। দেন আমাদের গ্রামে কোনো মানুষ যখন ঢুকবে, এভরিবডি উইল আস্ক যে এই লোকটাকে, উই নিড টু নো। আমাদের গ্রামে কোনো ইম্পসিবল যে একটা মানুষ আসবে কিন্তু কেউ চিনবে না, এটা অসম্ভব। এটা আমাদের ফুল ডেটা বেজ আছে বেসিক্যালি। প্রত্যেক গ্রামে আচ্ছা। তাই হয়, জিজ্ঞেস করে কে। তাহলে কি আমি কেন বলছি যে গ্রামের এই ইনফো গুলো হচ্ছে কি অনেক অনেক স্ট্রং, অনেক স্ট্রং। এই জন্য যেমন আমাদের স্থানীয় প্রশাসন যেটা, ওরা কিন্তু প্রচন্ড স্ট্রং ওই কারণে, লোকাল নলেজ ইজ এক্সট্রিমলি হাই। আমি অনেককে জিজ্ঞেস করেছি, কেউই বলেনি যে প্রচুর মৃত্যু হচ্ছে তখন, এটা কিন্তু বলে নাই। আচ্ছা। যে মানুষ, কারণ এক্সেস যদি হয় তাহলে আপনি কিন্তু দেখলেই বুঝতে পারেন যে এত মানুষ রাইট। মারা যাচ্ছে, এটা তো যেমন ডেঙ্গু বা ডেঙ্গি, হ্যাঁ হ্যাঁ। ডেঙ্গিতে যে মানুষ মারা যাচ্ছে এটা তো লুকাতে পারবেন না আপনি। মানুষ মারা যাচ্ছে হয়তো কম, কিন্তু লুকাতে পারবেন না। রাইট, রাইট। গ্রামে তো লুকাতে পারবেন না, মানুষ জানবে। তো এই জন্য বললাম আমার এটা হচ্ছে কি প্রথম অবজারভেশন। প্রমাণ করার সুযোগ নেই, কিন্তু আমরা যতখানি ডেটা দেখেছি, পত্রপত্রিকায় কিন্তু আসবার কথা, যদি প্রচুর পরিমাণে মানুষের মৃত্যু হয়, প্রত্যেক সরকারই কিন্তু কিছু না কিছু হয়তো কমাতে চেষ্টা করেছে, হুম হুম হুম। কিন্তু কেউই পারে নাই। দেখেন, ইটালির কথা জানি আমরা, স্পেনের কথা জানি আমরা, ইউকের কথা জানি, সবার কথাই জানি। তা আমার মনে হয় যতটা ম্যাসাকার হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি প্রায় বাংলাদেশে হয়তো সেই অনুযায়ী। দ্বিতীয়ত হচ্ছে কি তখনকার সমস্ত দেখবেন যারা এক্সপার্ট তারা কিন্তু একসঙ্গে এসছে। তো এখানে আবার আমরা, আমাদের আরো একটা পেপার আমরা কাজ করেছি যে ওই যে কানেক্টিভিটি আর কি আসলে খুব হুম ইম্পর্টেন্ট সিটির সঙ্গে। যেমন দেখবেন মেজর সিটি গুলো কিন্তু বেশি এফেক্টেড বিকজ হুম হুম। আ লট অফ কানেকশন, ইন্টারন্যাশনাল ফ্লাইটস এন্ড কানেকশন। বাংলাদেশে হয়তো হয়তো ইম্পোর্ট হয়তো কম হয়েছে, লাখ ঠিক আছে থাকতে পারে কিছু, আহ, অন্যান্য আদার ফ্যাক্টরে থাকতে পারে যেগুলো আমরা এখনো হয়তো জানি না। কিন্তু ওভারঅল আমার জানা মতে আহ, খুব মস্ত বড় ডেথ টোল তো আমাদের দেশে হয়নি। সো সেদিক থেকে আমার মনে হয় যখন পলিসি ফেল করে সেটার যেমন জন্য আমরা দোষারোপ করা উচিত, পলিসি যদি ভালো করে সেটাকে কিন্তু আবার অ্যাপ্রিসিয়েটও করা উচিত বলে আমি মনে করি। যেমন ডেঙ্গিতে আমাদের পলিসি মিজারেবলি ফেল করেছে সমস্ত সরকারের আমলে কম বেশি, হুম রাইট? হুম। কিন্তু এই অন্তত একটা জায়গায় কোভিড মৃত্যু হলে কিন্তু দেখেন, তিনটা দেশের নাম করেছে আমি, তিনটা কিন্তু ওয়ার্ল্ডে মোটামুটি নাম করা, তাতে স্বাস্থ্য খাত খুব বস। Right. ইংল্যান্ড তো সারা পৃথিবীকে শেখায় স্বাস্থ্য খাত কেমন হওয়া দরকার, হুম হুম। তারাই কিন্তু নিজেরাই কন্ট্রোল করতে পারেনি দেখেন। আর এই যে বললেন বাংলাদেশি পাকিস্তানি, এখানকার বাংলাদেশি পাকিস্তানিও তো
সেবা যদি যতখানি পেয়েছে, কম পেয়েছে হয়তো অন্যদের তুলনায়, কিন্তু সেটা তো বাংলাদেশের সেবা চাইতে তো বেটার। হয়তোবা খারাপ তো নয় অন্তত এখানে। সেই জন্য বলছি আর কি। তো আমাদের ওইটা সাকসেসটা বোধ হয় বেশ ভালো, কোভিড এর সাকসেসটা। ওকে। আচ্ছা, আমরা কোভিড থেকে একটু দূরে সরে আসি। যে কারেন্ট ট্রেন্ডিং জিনিস হচ্ছে এআই। আর আচ্ছা, আপনার কাজের একটা বড় অংশ যেহেতু টেকনোলজি রিলেটেড, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড, তো এই যে নিউ ওয়েভ আসছে জেনারেটিভ এআই এর, তো আপনার নিজের কাজে অথবা আপনার ফিল্ডে টোটাল ইম্প্যাক্টটা কেমন হবে বলে মনে হয়? আমাদের এআই আমরা প্রচুর ইউজ করতে হয়। আমরা যেহেতু অনেক প্রেডিক্টিভ মডেল ডেভেলপ করি, বা ডেটা মাইনিং করতে গেলেও অনেক লাগে। আপনি বুঝতে পারছেন হয়তো যে ধরেন এত হাজার হাজার ডিজিজ থেকে আমি কতগুলো পিক করব, কোনগুলোকে পিক করলে এফিসিয়েন্সি বাড়বে, এগুলো তো আমরা ডেটা মাইনিং টেকনিক ইউজ করি। এট দ্য এন্ড অফ দ্য ডে এআই মডেল আমাদের ডেভেলপ করা হয়, কিন্তু আমাদের এআই এর অ্যাকসেপ্টেন্স এখনো হয়তো ওই রকম নয় হেলথ কেয়ারে। কারণ হচ্ছে যে অনেকগুলোতে এক্সপ্লেইনেবল এআই যেটাকে আমরা বলি, Right? সেটা কম। তো এক্সপ্লেইনেবল এআই এর আবার আসছে, কি বলে এটা, আস্তে আস্তে ট্র্যাকশনটা বেটার পাচ্ছে, হচ্ছে। ভালো হয়তো বাড়বে। জেনারেটিভ এআই আমার কাছে আমরা কিছু কিছু ক্ষেত্রে এটা প্রচুর পরিমাণেই বাড়বে অবশ্যই। যেমন হচ্ছে কি পেপার রাইটিং এর ক্ষেত্রে অনেকেই হচ্ছে কি ডেটা অ্যানালাইসিস করে ছেড়ে দেয়, তারপর হচ্ছে কি একটা স্টোরি বানাতে বলে এটা, তো সেটা আসবে। আর আমার মনে হয় আমাদের কিছু হচ্ছে যে রিভিউ করার ক্ষেত্রে, মানে সিনথেসিস করার ক্ষেত্রে, হুম, তো জেনারেটিভ এআই ইজ ভেরি গুড। কারণ তারা যেহেতু ইয়া বুঝতে পারে খুব ভালো, ধরেন সেন্টিমেন্ট বুঝতে পারে ভালো, স্ট্রাকচার বিটুইন, মানে কনটেক্সট বোঝাটা, এই হুম, হুম, অ্যাওয়ারনেসটা থাকে, সেটা বাড়ছে। এখন এটা তো আবার চ্যালেঞ্জিংও, এটা খুবই উপকারী বস্তু, আবার এট দ্য সেম টাইম মানে ভীষণ চ্যালেঞ্জিং। যে ধরুন আমরা একাডেমিক, আমাকে যেহেতু পড়াতে হয়, তাদের ওই একাডেমিয়াতে এটার একটা, তো আমি জানি না আসলে, ধরেন একটা স্টুডেন্ট এআই ইউজ করে নাই, জেনারেট এআই, অন্যজন করেছে, তাহলে তো এটা খুব ফেয়ারনেস থাকলো না টার্মস অফ অ্যাসেসমেন্ট। সেটা এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের ফিল্ডে সবচেয়ে ডেঞ্জারাস যেটা, ডেঞ্জারাস না, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দেখেন, ধরেন আমি একটা মডেল ডেভেলপ করলাম, কফিটা কেমন হবে, লেটস সে, এইটা যদি একটু 19-20 হয়, তাহলে কি হয়, হয়তো কফিটা ভালো হইলো না। কিন্তু হেলথের অসুবিধা কি, হেলথ তো একেবারে জীবন মৃত্যুর সঙ্গে রিলেটেড। মারা যাবে, right? তা আমাদের এই জন্য আমাদের খুব অনেকগুলা বিষয়, আসলে অনেকগুলা বিষয় দেখতে হয়, এই জন্যই পলিসিতে খুব একটু Right. স্কেপটিক্যাল এটাতে। আপনি যদি ফলস পজিটিভ, সেটাও মন্দ, ফলস নেগেটিভ হইলেও মন্দ। একজন মানুষের অসুখ আছে কিন্তু বলছেন অসুখ নাই, এটাও তো ডেঞ্জারাস। হুম। আবার একজন মানুষের নাই, তাকে বলতেছেন আছে, এটাও তো ডেঞ্জারাস। আমি কালকে Right. একজনকে বলতেছিলাম, আমারটা পিএইচডি করতে চাই, তাকে আমি বলছিলাম এরকম যে একজন মানুষের হার্ট ডিজিজ আছে, তাকে বললাম যে হার্ট ডিজিজ নাই, এটা তো ক্ষতিকর অবশ্যই। একজনের যে নাই, তাকে বলছি আসে, ওই কারণে তো তার একটা স্ট্রোক হয়ে যেতে পারে। ফলে এটা আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়। এটা গেল একটা মোটা দাগে, আমাদের অ্যাকুরেসি হতে হবে অনেক হাই। হুম, হুম। আচ্ছা, এটার কিছু এক্সাম্পল হচ্ছে কি, রিসেন্টলি অনেকগুলো গ্র্যান্ডস বাংলাদেশেও হচ্ছে, অনেকগুলো কাজ আমাকে ডেকেছে। ওরা প্রত্যেকে, আমাদের একটা অ্যাপ আছে, আমাদের একটা মডেল আছে, আপনি জাস্ট 2-3টা কোয়েশ্চেন করলে ওরা আর উত্তর দেবে না, পাচ্ছে না। আপনি প্রথমেই তো জিজ্ঞেস করবো আপনার মডেলটা আসলে কি, আমাকে একটু মডেলটাই পাঠান দেখি ফার্স্ট। এরপরে মডেলের আপনার অ্যাকুরেসি কেমন, ওই যে আপনি যেমন চমৎকার কোশ্চেন করেছেন, এটা সেন্সিটিভিটি কেমন, এটার অ্যাকুরেসি কেমন, এটার হচ্ছে কি পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু কেমন, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু কেমন, ওভারঅল অ্যাকুরেসি কেমন, এই যে অনেকগুলো কোশ্চেন, প্রত্যেকটাই তো খুব জরুরি। হ্যাঁ। কারণ আপনি এই যে ধরেন একটা অ্যাপে ছেড়ে দিচ্ছেন, কত বড় ডেঞ্জারাস একটা কাজ করছে দেখেন। এখন আপনি, তা আমার ডিপ্রেশন আছে কিনা, ফাইন, কয়েকটা কোয়েশ্চেন করলো, বললো না তোমার ডিপ্রেশন নাই, আপনি তো তাকে ট্রাস্ট করতেছেন তো। এবারে এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো কুড বি অ্যাজ ব্যাড অ্যাজ কোয়াক, বা গ্রামের ডাক্তারের মতো। এক্স্যাক্টলি। তা আমাকে একবার জিজ্ঞেস করেছিল একটা ইন্টারভিউতে, গ্রামের ডাক্তার আসলে খারাপ কেন, গ্রামের ডাক্তার তো অনেক সময় ক্ষতি করে না তো। ধরেন কথার কথা যে হোমিওপ্যাথি টাইপের, হোমিওপ্যাথির তো জেনারেলি বেশিরভাগ ডিজিজে ইট ডাজেন্ট ওয়ার্ক, সিম্পল। এটা তো মানে বোল্ডলি বলার মতো লোকজনও কম, বা ওই যে ঝামেলা হবে বলে। পানি পড়া তো কাজ করার কথা নয়, এটা তো আমরা বলতে পারি না ভয়ে অনেক হুম, সময়। হুম। তা এখন কথা হচ্ছে যে পানি পড়া কি ক্ষতি করে, তা তো নাও করতে পারে, আসলে ক্ষতি করতেও পারে যদিও।
ক্ষতি করার সম্ভাবনা আছে, আমি দেখাইতে পারবো উদাহরণ। যেমন মনে করেন আপনি পানি পড়া দিয়েছেন, ওই পানিটাতে জীবাণু ছিল, ফলে ওটা খাইলে বিপদ আছে, ওটা খারাপ দিক থাকতে পারে। আচ্ছা, কিন্তু ধরেন পানিটা খুব বিশুদ্ধ পানি, একজন পানিতে ফু দিছে, সেটা যন্ত্র মন্ত্র হোক আর সুরা পড়ে হোক, যেটাই পড়ে হোক, এটা তো ক্ষতি তো করবে না। তাহলে আমরা কি এটার উপরে ডিপেন্ড করবো কিনা, এটা খুব ক্রিটিক্যাল। কেন করতে পারবো না? এটা হয়তো ব্যক্তিগতভাবে ক্ষতি করবে না, কাউকে মেরে ফেলবে না, কিন্তু অসুবিধাটা কোথায় দেখেন। মনে করেন একজন মানুষের ক্যান্সার, সে পানি পড়া খেয়ে কি হোমিওপ্যাথি খেয়ে বসে আছে, তার তো ডিজিজটা তো বসে নাই, ডিজিজ কিন্তু আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে। এই যে ডিলে করলেন আপনি, ডিলে ইন সিকিং কেয়ার, এটা ডেঞ্জারাস। তো ডাক্তারের কাছে এমন একটা সময় আসবে তখন ইট ইজ টু টু লেট। লেট। তাহলে, তাই এই জন্য বলছি যে এই যে যে মানুষটা ডিপ্রেশন, হয়তো বা ওই মুহূর্তে সে যদি হেল্প সিক করতো, তাহলে হয়তো তার এই সমস্যাটা হতো না। এখন সে অ্যাপ বলেছে তা তোমার তো ডিপ্রেশন নেই, ইউনো। সো এইটা একটা সমস্যা। আবার ডিপ্রেশন যার নাই তাকে বললেন ডিপ্রেশন, এই কারণে তার ডিপ্রেশন বেড়ে গেল, আহা আমার তো ডিপ্রেশন হয়ে গেল, এটা মেন্টাল হেলথ তো, এটা তো আপনাকে, হ্যাঁ। ইউনো। এইটা খুব ক্রিটিক্যাল। সেকেন্ড ক্রিটিক্যাল পয়েন্ট, আপনি খুব ভালো জানেন এটা, যে আমরা বেশিরভাগ যখন ট্রেন করাই মডেলগুলোকে, বেশিরভাগ ট্রেনিং ডেটা আসে কিন্তু মেজরিটি ক্লাস থেকে। যেমন এখানে আসলে সাদা, এখন সাদাদের উপর আপনি যতই আপনি ট্রেনিং করান না কেন, কখনোই অলমোস্ট এটা অন্যদের উপরে কাজ করার কথা না, বাই বাই ডেফিনেশন। রাইট। পার্টিকুলারলি হেলথ যদি হয়, হেলথ না, কনজিউমার বিহেভিয়ার আপনি যদি মডেল করেন, ইকোনমিক ক্রাইসিস মডেল করেন, বিকজ দেয়ার আর সো মেনি আননোনস। তো এইটা হচ্ছে কি, বরং অনেক সময় আমরা বলতেছি যে জেনারেটিভ এআই বা এআই মডেলগুলো আরো বর্তমানে যে ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি বাংলা হচ্ছে অসাম্য যেটা আছে, বা যে অলরেডি হেলথ তো এক একজনের, ইমব্যালেন্স। সাদাদের ভালো, এদের খারাপ, এইটাই এই যে ডিফারেন্স এটাকে আরো বাড়াবে আসলে। বাড়িয়ে দিবে। তো এই এই কয়েকটা জিনিস হয়তো মানে ফেয়ারনেস এর ব্যাপার, ইকুয়ালিটির ব্যাপার, এই বিষয়গুলো আর কি। হ্যাঁ। আমি আমি আপনাকে খুব মানে খুব কি বলবো, এটাকে ক্লোজ টু দি হার্ট একটা পয়েন্টে হিট করছেন আপনি। আমার একদম আচ্ছা। পার্সোনাল ডিরেক্ট এক্সপিরিয়েন্স। আমার তো পিচ্ছি হয়েছে রিসেন্টলি। তো পিচ্ছি হুম, হওয়ার হুম। পরে ডাক্তার আমাদেরকে, পেডিয়াট্রিশিয়ান হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে পিচ্চিকে রাত্রেবেলা খাওয়ায় ঘুম পাড়াবা। এটা প্রথম মানে পিচ্চির বয়স যখন 3-4 সপ্তাহ এরকম, যে সে মোটামুটি 3 ঘন্টা পর পর উঠবে, 3 ঘন্টা পর পর তোমরা জায়গায় খাওয়াবা। তো আমরা রাত্রে ওকে খাওয়ায় ঘুম পাড়াই। কিসের 3 ঘন্টা, ও 30 মিনিটে ঘুমায় না। ও তোমার এখন ভাবতেছি যে পিচ্চিকে আমাদেরকে ম্যানিপুলেট করতেছে না, ওর তো ছোট পিচ্চি, তো ম্যানিপুলেট করার মতো কগনিটিভ ক্যাপাবিলিটি নাই। কিন্তু সে তিরিশ হুম, হুম। মিনিট পরে পর উঠে যায় কেন, বা 1 ঘন্টা পর পর উঠে যায় কেন? এদিকে আরো কয়েকটা ফেসবুক গ্রুপ আছে যেগুলোতে আমরা মেম্বার, তো ওখানে ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে সাদা, তাদের বাচ্চা কাচ্চা আহ, 3 মাস, সরি কি বলে, 3 ঘন্টা ঘুমাচ্ছে, 4 ঘন্টা ঘুমাচ্ছে। আমরা মাথা হাত দিয়ে বসে আছি, ও মাই গড, আমাদের তো উঠে যায় কেন তাড়াতাড়ি? তারপরে আহা। ওই সময় আমরা তো জাস্ট দুইজন একা, বাসায় কোনো সিনিয়রও নাই যে দেশের কথা বলে বুঝবো যে এটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল। এর মধ্যে আমরা একজন ডুলা হায়ার করছিলাম, ডুলা হচ্ছে কাইন্ডা নার্সের মতো। তো হুম। উনি যখন রাত্রেবেলা রাখে, উনার কাছে আবার 3 ঘন্টা থাকে। আহ, কিন্তু আমরা, সিরিয়াস? হ্যাঁ, 2 রাত উনি ছিলেন। ঠিক 12টার সময় একবার খাইলো, পরের খাওয়া 3টায়, পরের খাওয়া 6টায়, এরকম। আমার তো মানে এটা শুরুর দিকে মানে 2 ঘন্টা ছিল, পরে 3 ঘন্টা হয়েছে, বাড়ছে আস্তে আস্তে। কিন্তু আমাদের কাছে আধা ঘন্টা 1 ঘন্টা বেশি থাকে না। এবং আমার পুরো এই হয়ে গেছে, আমার পিচ্ছি সমস্যা আছে, এটা কেমন সম্ভব? পরে আমি হচ্ছে যে এখানে বাংলাদেশি অন্যদের সাথে কথাবার্তা বলে বুঝলাম যে আচ্ছা না, ইজ কানেক্টেড এথনিসিটি। তো কানেক্টেড টু এথনিসিটি, এথনিসিটি? সাদাদের ওকে। স্টোমাক অলরেডি একটু বড় থাকে, তো তারা বেশি দুধ ওখানে স্টোর করতে পারে, সে কারণে তারা বেশি ঘুমায়। এবং যত দিন যাচ্ছে, মানে আমার আরেকটা গিলটি ফিলিং খুব স্ট্রং হচ্ছে। আগে যখন সিঙ্গেল ছিলাম, আর জাস্ট ম্যারিড, আমরা গ্রোসারি দোকানে গেলে দেখতাম যে সাদা বাচ্চাগুলা চুপচাপ এদের বাবা মার পিছনে পিছনে যাচ্ছে, জেন্টেল। আর কোথাও একটা র্যান্ডম বাচ্চা চিল্লানি, মানে এটা দেশি বাচ্চা। আমরা বলতাম যে মানুষ টানুষ করতে পারে না, বাচ্চা হ্যান্ডেল করতে পারে না, বাচ্চা নেই কেন? এখন আই ফিল সো গিলটি, কারণ আমাদের নিজের কাছে চিল্লায়। তো এই যে, কারণ এখন আমরা যদি এই জিনিসটা আমি জাস্ট গুগল সার্চ করি, হুম। চ্যাট জিপিটিতে দেই যে আমার বাচ্চা ঘুমায় না কেন, ওরা কিন্তু সাজেস্ট করবে ওই জিনিসে যে হ্যাঁ, ভালো মতো ফিট করে, বডি টেম্পারেচার কমে ঘুম পাড়ো, সে 3-4 ঘন্টা ঘুমাবে। এই যে আন্ডার রিপ্রেজেন্টেড পপুলেশনের যে প্রবলেমটা, এটা কিন্তু এটা হ্যাঁ, ক্যাপচার করবে না। এই যে দেখছেন, ও কিন্তু সমস্ত উত্তর দিচ্ছে কিন্তু বেসড অন ওই এক্স্যাক্টলি। সাদাদের ডেটা। হ্যাঁ। আমার পার্সোনালি হেলথ কেয়ার এআই এ প্রচন্ড ইন্টারেস্ট। আমি একবার ইন্টার্নশিপও করছিলাম জেনারেল ইলেকট্রনিক্স এর হেলথ কেয়ারে। এবং আচ্ছা। ওই 3 মাসে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে যে ইটস ড্যাম ডিফিকাল্ট ফিল্ড।
হ্যাঁ। এবং আমি গত মানে 3-4 বছর ধরে তো চাকরিতে জয়েন করার পরে অনেক রিক্রুটারই নক করে। এবং গত কয়েক বছর আমি যত স্টার্ট আপ হইতে দেখছি মানে বা স্টার্ট আপ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, মানে মোস্ট অফ দেম আর হেলথ কেয়ার এআই, যে প্রেসক্রিপশন লেখা ওয়ে পাল্টাই দিবে, প্রেডিকশন পাল্টাই দিবে। আমি পড়ি আর হাসি। তো যেমন এখন রিসেন্টলি চ্যাট জিপিটি হওয়ার পরে জাস্ট চ্যাট জিপিটির উপর র্যাপার দিয়ে একটা হেলথ কেয়ার রিলেটেড অ্যাপ। এখন যারই একটু বিন্দুমাত্র আইডিয়া আছে সে বুঝবে যে এটা হচ্ছে কি পরিমাণ ইম্পসিবল একটা কাজ, এত সহজ নয় আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওই যে ডাক্তার, একটা গল্প ছিল না, একটা গ্রামের ডাক্তারকে যখন আপনি মেডিকেলের অ্যাকচুয়াল নলেজ দিয়েছেন, তো এটা শুনেছেন কিনা আমি জানি না, এই গল্পটা না। জানেন? না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে খুব সংক্ষেপে, একটা গ্রামে একটা গ্রামের ডাক্তার ছিল যার কোনো ট্রেনিং নাই অফকোর্স, এবং সে হচ্ছে কি যে কোনো কিছু চিকিৎসা দেয়। ওই গ্রামে আরো একজন, সে হলো ট্রেন্ড ডক্টর। তো সে এসে তো অনেক সময় আসলে, সে তো জানে আসলে। তো এই যে গ্রামের ডাক্তার, সে হচ্ছে সার্জারিও করে দিচ্ছে, এই সবই করে দিচ্ছে অ্যাকচুয়ালি। এবং তো এ হচ্ছে কি পেশেন্টই পাচ্ছে না কাইন্ড অফ, কারণ সে তো একটু, যে আমি এটা পারি না, আমি এটা পারি না, এই ইত্যাদি হুম হুম। বলতেছে। তো এক পর্যায়ে দেখতেছে আসলে ওর সঙ্গে আসলে কম্পিটিশন করে তো পারবে না, বরং সে হঠাৎ করে মনে হলো আচ্ছা ওই চিকিৎসা করুক, কিন্তু ওকে আমি কিছুটা একটু ট্রেনিং দিই, তাহলে অন্তত ধুমধাম কেটে ফেলবে না আর কি। কারণ অনেক ক্ষেত্রে হয়তো রোগ ভালো হচ্ছে, কিন্তু হাত নষ্ট হয়ে যাচ্ছে, একটা নার্ভ কেটে হ্যাঁ ফেলতেছে হ্যাঁ কি হ্যাঁ। একটা আর্টারি, তাকে নিয়ে বেশ কিছু ট্রেনিং দিয়েছে। তো ট্রেনিং নিয়ে আসার পরে এখন তো সে তাহলে জানে আসলে, এখন ধুমধাম আর কাটতে পারতেছে না, সো এই ট্রেনিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের তো আসলে ট্রেনিং দরকার টু নো হোয়াট আই ডোন্ট নো মোর দেন হুম হুম। হোয়াট আই নো। এইটা হচ্ছে না, সবাই এআই, এনিথিং এন্ড এভরিথিং। Right. না আমি হচ্ছে এআই এর ব্যাপারে আমি নিজে কাজ করি এই জিনিসটা ডিরেক্টলি, বাট আমি খুবই পেসিমিস্টিক। আমাকে তো জিজ্ঞেস করে যে আমি কেন, খুবই দেখবেন বেশিরভাগ কাজ আমি তাও কনভেনশনাল স্ট্যাটিস্টিক্যাল মডেল দিয়ে করার চেষ্টা করি ফার্স্ট, কারণ আমাকে বলেছে কেন করো না। আমি বললাম যে আমি মোস্ট অফ দ্য কেস আই অলরেডি নো দ্য অ্যান্সার টু দিস। যে আমি জানি বলেই আমি জানি যে আমার এটা অ্যাপ্লাই করা উচিত নয়। আসলে আমাদের তো হুম ট্রেনিং হুম। অফকোর্স আমাদের এআই মডেল ছিল, আমাদের মানে এটা ছিলই, মানে এটা আমার পার্ট অফ দিস হেলথ কেয়ার, চলে যাচ্ছে ওইদিকে। তো সবাই আমি জানি, কয়দিন আগে একটা পেপার রিভিউ করতেছি, সে লজিস্টিকও করবে, এআইও করবে। তা আমি আর পড়ি নাই, কারণ আমি জানি তোমার ডেটা সেট হচ্ছে কি খুবই ছোট্ট একটা লো ডাইমেনশনাল ডেটা। এটা অলমোস্ট অলওয়েজ লজিস্টিক উইল আউট পারফর্ম অর হুম। অ্যাজ গুড অ্যাজ এনি এআই মডেল ইউ ইউজ। And if you have to use a very complicated model for this, I will not do that anyway, because এত রিসোর্স ইন্টেন্সিভ আমি কেন কি করবো। দরকার? তো এই অ্যাওয়ারনেস গুলো আর কি, আমার মনে হয় যে যারা জানে আসলে তারাই বরং কম ব্যবহার করে, আমি বলবো না, আমি এটাকে বলি হচ্ছে কি কশাসলি। জুডিশিয়াস ইউজ অফ এআই। হুম হুম হুম। যেখানে দরকার সেখানেই আমি একমাত্র ব্যবহার করবো আর কি, এই আর কি। হ্যাঁ, রাইট, লবণ আছে দেখে তো পায়েসে লবণ দেওয়া যাবে না। এক্সেলেন্ট অ্যানালজি, হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, কাজের থেকে একটু দূরে সরে আপনার পার্সোনাল লাইফে আসি। যে আপনি যেহেতু মাল্টিপল অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার, আপনি সার্ভিস দিচ্ছেন, নিজের কাজ আছে, সো হাউ ডু ইউ ম্যানেজ টাইম? আপনার টাইম ম্যানেজমেন্টের জন্য আপনি কি কোনো রুল ফলো করেন, অর টিপস এন্ড ট্রিক্স? ওর টাইম ম্যানেজমেন্টের চেয়ে আমি যদি একটু বড় করি, যে আপনার ওভারঅল প্রোডাক্টিভিটির জন্য আপনি কি কি জিনিসপত্র ফলো করেন? আচ্ছা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ভালো ছিল না, এটা অনেস্টলি বলে ফেলা ভালো, কিন্তু ওকে। আমি চাই সেটা। আর আমাদের যেহেতু ইমিগ্রেশন, আমি যেসব এনভায়রনমেন্টে কাজ করেছি ওটা তো অনেক হাই ইন্টেন্স, মানে হাই ইন্টেন্সিটি এনভায়রনমেন্ট, ওখানে টিকে থাকতে গেলে ইউ হ্যাভ টু আউট পারফর্ম। আর আমি যেহেতু ইমিগ্রেন্ট, আমি আসলে, আমি সবসময় বলি যে আমি কখনো কোনো কম্পিটিশনে ফার্স্ট হওয়া যাবে না আমাকে, আমাকে হইতে হবে জিরো, জিরো এস। কারণ ফার্স্ট যদি হয়, কোনো ফার্স্ট থাকলে আমাকে আর নেবে না, বাই মানে বাই লিগালিটি তারা তাকেই নিতে হবে, লোকাল লোকজনকে, তাহলে আমাকে অত্যন্ত আউট পারফর্ম করতে হবে। আর প্রোডাক্টিভিটির জন্য, হ্যাঁ আমি পাবলিশ ভালো করেছি, বেশ ভালো বলা বলা উচিত হয়তো, কিন্তু যেটা করেছি কি আসলে খুব ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট জানাটা, এটা হচ্ছে কি আমার মনে হয় মোর ইম্পর্টেন্ট দ্যান রিস্ক। মানে কেউ যদি হাই ভলিউম পাবলিশ করতে চায় অনেক, যে আমি অনেকগুলো প্রজেক্টে একই সঙ্গে কাজ করবো, কারণ পিআই গেলে কিন্তু আপনার অনেকগুলো প্যারালাল প্রজেক্ট কাজ করবে, অনেক পিএইচডি স্টুডেন্ট পোস্টডক আছে, এটা আছে, অনেকে আছে, বিভিন্ন লেভেলের প্রফ থাকবে ইত্যাদি। তো ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ওই যে প্রায়োরি প্রায়োরিটি সেট করতে জানাটা, যে আমার এক্স্যাক্টলি এখন এই মুহূর্তে, ধরেন আমি প্রত্যেকদিন
একটা এক্সাম্পল, ইমেল যদি ওপেন করি, আমি দেখতেছি অলরেডি আমার ধরেন বিএমজেতে আছে অলরেডি 20টা ইমেল, সাউদাম্পটনে আছে 70টা, আর ওএনএস আছে আরো মনে করেন 50টা। এখন এটা তো ইম্পসিবল টু রিপ্লাই টু অল অফ দেম, সবকটা হয়তো লাগবেও না আমার। তাহলে আমি কিভাবে প্রায়োরিটিটা করব? আমি তখন এটা লিস্ট করে ফেলি ইমিডিয়েটলি যেটা আমাকে, এবং আমি অর্ডার চেঞ্জ করব ডিপেন্ডিং অন, কারণ এটা হয়তো এই মুহূর্তে 1 নাম্বার, আমি আবার নিচে গিয়ে দেখলাম যে আরো একটা ইমেল নাই, এটা এখন 1 নাম্বারে চলে গেছে। এইটা করে ফেললে হয় কি আমার, যেটা না করলেই নয় সেটা তাড়াতাড়ি হবে, টাইমলি হবে। কিছু হচ্ছে কি আমার ধরেন ডিসিশনটা ম্যাটার্স ইমেন্সলি। যেমন ধরেন কথার কথা, বিএমজেতে আমাদের, বিএমজে বলতে ব্রিটিশ মেডিকেল জার্নাল, আমাদের যেহেতু পাবলিকেশন হলেই খুব সম্ভাবনা থাকে পিক করবে মিডিয়া, তা আমাদেরকে তো খুব সজাগ থাকতে হবে। তো হুম, মিডিয়াতে যখন মনে করেন এটা প্রেস রিলিজ যাবে, এটা খুবই হাই সেন্সিটিভ একটা প্রেস রিলিজ। এটা যেমন আমার এই ডিসিশনটা আমি অ্যাপ্রুভ করলাম কিনা, এটা আমাকে শত কাজের মধ্যে হলেও এটার জন্য আমার সিরিজ অফ কাজ থেকে থাকবে পরবর্তীতে। তাহলে এইটাকে কিন্তু আমার ইমিডিয়েটলি প্রায়োরিটি দিতে হবে, কারণ আমার জন্য অপেক্ষা করছে আরো 7-8 জন মানুষ ফর এক্সাম্পল। তো আমি এইটা রিজনেবলি আমি ভালো করি, নাম্বার ওয়ান। আর আমি এফিসিয়েন্সির কথাও চিন্তা করি যে কোন ভাবে করলে পরে এটা অ্যালগোরিদমিক্যালি মোর এফিশিয়েন্ট দেন আদারওয়াইজ। যেমন কার সঙ্গে কার ম্যাচিং করে দিলে ভালো, কে কোনটার এক্সপার্টিজে বেশ ভালো, তাদের সঙ্গে লিঙ্ক করিয়ে দেওয়া। তারপর হচ্ছে কি ধরেন আমাদের নলেজ ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, যে ধরেন প্রচুর কোড, রিসাইক্লেবল কোড রাখা, যেখান থেকে রিসাইকেল করতে পারবে ইজিলি রাদার দেন স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ। এই জিনিসগুলো, ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ভালো হয়নি। এখন আমি 3টে কাজ করতে গিয়ে অনেক হিমশিম খাচ্ছি। আমি আস্তে আস্তে কাজ কমাবো বলে ভাবছি, এবং কমায় ফেলবো আর কি খুব শিগগিরই। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো এমপ্লয়ারের জন্য কাজ করা নাকি আসলে, আমার তো মনে হয় আমার একটা বিরাট অংশ আসলে হয়তো এমপ্লয়ারের জন্যই করেছি অনেক কিছু, যদিও আমার অনেক প্যাশন, আমি অনেক আমি যেসব বিষয়ে প্যাশনেট ছিলাম আমি অনেক কাজগুলো নিজে করতে পেরেছি, কিন্তু মোস্টলি কিন্তু এমপ্লয়ারের, তো এমব্রয়ডারি। এমপ্লয়ারের জন্য বেঁচে থাকার কোনো অর্থ হয় না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এমপ্লয়ার সিম্পলি ডাজেন্ট কেয়ার অ্যাবাউট ইউ, অফকোর্স। যে মুহূর্তে আপনি চলে যাবেন, আপনি যাওয়ার আগে আপনার রিপ্লেসমেন্ট হাজির হয়ে যাবে। বলে না যে আপনার মৃত্যুর আগে আপনার রিপ্লেসমেন্ট হাজির হয় সাধারণত, মানে ইয়ার আগে, কবরে দেওয়ার আগে আর কি। হুম, হুম। সো এখন নিজের জন্য বাঁচার, প্রিয় মানুষদের সঙ্গে, এখন হয়তো এগুলো আস্তে আস্তে বয়সের কারণেও আমার কাছে এগুলো অনেক অনেক বেশি এখন গুরুত্বপূর্ণ। আমি অনেকদিন করতে পারিনি সেটা, এখন মনে হয় আহ, প্রিয় মানুষদের সঙ্গে থাকা, জীবনের জন্য অন্যান্য অনেক কিছু করা, সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বা এই অনেক বেশি না বললো, সেগুলো কম গুরুত্বপূর্ণ নয়, লেটস পুট ইট ইন দ্যাট ওয়ে আর কি। ওকে, খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। আমার পিএইচডির পরে মনে হয় দ্য ফার্স্ট থিং আই প্রায়োরিটাইজড এটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এর আগে আমার লাইফে কোনো Wow. ব্যালেন্স ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এবং আপনি আর্লি বুঝতে পেরেছেন আসলে। আমি আমি হচ্ছে দেরি করে এটা, ফেলছি। এখন যে আমার কিছু রিগ্রেট নাই তা নাই, কারণ আমি অনেক কিছু লুজ দিছি। যেমন আমি অ্যামাজন কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ কোম্পানি, হুম হুম। কিন্তু এরকম অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্টে আমি কোনোদিন 5টার পরে কাজ করি নাই, কোনোদিন আমি উইকেন্ডে কাজ করি নাই। আমি ঠিক 9টা to 5টা একদম ফিক্সড। বিকজ ওই যে আমার মাথা ওয়াও। শুরু থেকে ছিল যে মাই এমপ্লয়ার, আই এম ওয়ার্কিং ফ্রম সামওয়ান, তার দরকার না লাগলে আমাকে লে অফ করে দিবে। আই হ্যাঁ শুডন্ট হ্যাঁ। লে অফ মাই ফ্যামিলি অর দ্য কোম্পানি। তো এক্সেলেন্ট। এখন আবার মাঝে মাঝে ইয়ে হয় যে না, একটু যদি বেশি কাজ করতাম হয়তো বা আমি ফিল্ডে একটু আগে থাকতাম, বাট ব্যালেন্স আউট আর কি। আ- আচ্ছা। আসলে হ্যাঁ, জীবন সবার আগে। হ্যাঁ, সরি বলেন। হ্যাঁ, না সমস্যা নেই। আমি হচ্ছে যে শেষের দিকে আর বেশি বাড়াবো না। আপনার টোটাল প্রফেশনাল ক্যারিয়ারে এমন কি কোনো মোমেন্ট আসছে যখন মনে হচ্ছে যে প্রফেশনালি আর কি, যে প্রচন্ড ক্রাইসিসে আছেন আর প্রচন্ড ইনসিকিউরিটিতে আছেন এবং ওখান থেকে রিকভার করছেন, এরকম কোনো ঘটনা হয়েছে? হ্যাঁ, অনেক তো। ক্রাইসিস হচ্ছে, যেমন হচ্ছে পিএইচডির জন্য আমি যেমন একটা খুব অ্যাম্বিশাস কাজ করতে চেয়েছি। এখন আমি তো তখন ইমিগ্রান্ট, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। হুম, তা হুম। আমার হচ্ছে কি, এটা তো ভীষণ রিস্কি একটা কথা বলেছি, আমার বস আমাকে ফান্ড করবে না, অ্যাজ অপোজ আমি আবার ওইটার জন্য কাজ করছি। এসব ক্ষেত্রে ইট আই কুড এন্ড আপ ইন আ ভেরি ব্যাড সিচুয়েশন। Okay. গ্র্যান্টস না পেলে আমার টাইমও লস হলো, এটাও করতে হবে। তো সেখান থেকে হচ্ছে কি আমার ফোকাসটা ছিল, এবং আমার আই ওয়াজ ভেরি কনফিডেন্ট আই কুড ডু দ্যাট। এটাতে লেগে থাকা মানে টেনাসিটি এট দ্য এন্ড অফ দ্য ডে প্রবলি উইন এভরিথিং, সেটা। আর প্রফেশনাল ক্রাইসিসে অনেকের সঙ্গে তো বনিবনা হয়নি, অনেক অনেক সময় অনেক একাডেমিক বুলিং এর শিকার হয়েছে, অবশ্যই আমরা যেহেতু সাদা নই। সেটা একটা ব্যাপার ছিল। বুলিং গুলো আহ, হ্যাঁ,
কয়েক দফায় হয়েছে আসলে, দুইবার অন্তত, আহ, দুই তিন। বুলিং হয়েছে প্রচুর, সমস্যা হয়েছে দুবার। আম, কিন্তু সেগুলি কি এক্সাম্পল দিয়ে বলা নাকি আসলে জাস্ট জেনারেলি বলা আর কি? উম আপনার ইচ্ছা। আই থিঙ্ক এটা খুব কমন একটা প্রবলেম। আমি অনেক সময় যে হায়ার স্টাডি অ্যাব্রোড গ্রুপে দেখি যে অনেক পিএইচডি স্টুডেন্টরা এসে এখানে অ্যাডভাইজারের সাথে বনিবনা হয় না, একাডেমিক হ্যাঁ, বুলিং। সো আই গেস আপনি যদি আপনার ইনসাইট দেন, যদি কেউ শোনে তাদের অন্তত হেল্প হবে। আচ্ছা। আসলে প্রত্যেকটা হয়তো ইন্ডিভিজুয়ালাইজডই সলিউশন লাগবে, এটা কাজ। তাও আমি শেয়ার করতে পারি, যেমন হচ্ছে রিসেন্ট একটা বলতে পারি। সেখানে আমার মানে প্রফেশনাল, সে আমার জুনিয়র আসলে, কিন্তু সে অত্যন্ত অফেন্সিভ ইমেল পাঠিয়েছে আসলে কোনো একটা কারণে। আহ, তো আমি প্রথম যেটা করি বা করার চেষ্টা করি ব্যক্তিগত জীবনেও, সেটা হচ্ছে যখন আমি কোনো কারণে ফ্রাস্ট্রেটেড বা অ্যানয়েড বা মানে নেগেটিভ ইমোশনস থাকে, তখন হচ্ছে কি প্রথম যে রেসপন্সটা আসে সেটা কখনোই না করা। আচ্ছা। এটা আমি প্রথমত করি। তো আমি ইমেল লিখতে গিয়ে আমি বলেছি যে আমি এখন আসলে ইমেলটা লিখবোই না, কারণ এই মুহূর্তে ইমেল লিখলে ইট উইল বি দ্য ওয়ার্স্ট পসিবল ইমেল। আমি জাস্ট সরে গেছি এবং আমি আই লেট ইট সিঙ্ক। থ্যাঙ্কফুলি ইট ওয়াজ আ উইকেন্ড, আমি আই লেট ইট সিঙ্ক ডাউন। তারপরে আহ, এরপরে আমি আবার নতুন করে বসছি এবং দ্যাট ওয়াজ ভেরি, তারপর আমি বলেছি আমি তার সঙ্গে অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু স্পিক উইথ হিম। তারপরে তার সঙ্গে বসেছি, বসে আহ, একদম ফ্র্যাঙ্কলি বলেছি, না দিস ইজ, আমি তোমাকে বলবো হাউ আই ফিল অ্যাবাউট ইট। তারপর হচ্ছে তুমি বলবা তুমি কি ফিল করো, এন্ড আই ওয়ান্ট টু রিসলভ ইট এখানে বাই বিটুইন দ্য টু অফ আস। আদারওয়াইজ ইট উইল গো এলসওয়্যার। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস সামথিং দ্যাট উই আইদার অফ আস ওয়ান্ট। তারপরে হচ্ছে কি অনেক লম্বা আলোচনা করেছি আমরা, করার পরে হচ্ছে কি হি said he learned a lot how actually to handle these critical situations. আর আমার মনে হয় আমরা, আমাদের দেশে একটা জিনিস মনে হয় মোটামুটি কমন, সেটা হচ্ছে আমরা টেকনিক্যাল স্কিল নিতে যতখানি কিন্তু এক্সাইটেড, হুম, ইগার, সফট স্কিল আমরা প্রায় কেউই নিতে চাই না, কেউই না। এবং যদি আমরা প্রফেশনাল কথা বলছি, আমাদের দেশের প্রেক্ষাপট চিন্তা করলে দেখবেন আমাদের যাবতীয় ন্যাশনাল যেসব ক্রাইসিস গুলো হয়েছে, সেগুলোর আমার ধারণা যদি একটা কথা বলা যায়, সেটা হচ্ছে কি সফট স্কিলের ট্রেনিং এর অভাব, তীব্রভাবে। আপনি কোনো প্রধানমন্ত্রীকে বলতে পারবেন যে আপনার কথা বলার জন্য আপনি প্রেসের সঙ্গে কিভাবে কথা বলবেন আপনাকে দুটো ট্রেনিং নেবে না কেউ? নোবডি উইল ইভেন এগ্রি যে আমি কথা বলতেছি, হাজার হাজার মানুষ নাচতেছে, তুমি বলতেছো আমার ট্রেনিং লাগবে, রাইট? নো ওয়ান। অথচ কথা বলার কারণেই কিন্তু বেশিরভাগ ক্রাইসিস গুলো হয়েছে আসলে এখনো এক্স্যাক্টলি। পর্যন্ত। দেখেন, রিসেন্ট একজন একজন। মানুষ যখন সরকার প্রধান হয়, কি রাষ্ট্রপ্রধান হয় বা বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় বসে, উনার তো প্রত্যেকটা বাক্যই কুড বি প্ল্যান। ইমেন্সলি ইম্প্যাক্টফুল ইন আইদার পজিটিভ আর ইন এ নেগেটিভ ওয়ে, তাই না? ওদের কিন্তু মাঝখানে হবে না। পলিসি মেকারদের কোনো মাঝখানে কথা যদি যেটা হয়, সেটা বলাই উচিত না ওনার। কারণ আপনি অ্যাম্বিগুয়াস কথা কেন বলবেন যেটা কোনো ইম্প্যাক্ট নেই? এবার যদি এক্স্যাক্টলি। ইম্প্যাক্ট থাকে, ইট উইল অলওয়েজ বি আইদার পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট। তাহলে কাউর আমি দেখি না যে, হইতে পারে যারা আমলা, তাদের অনেক আমি আমি পেয়েছি, আমি আমি একজনকে পেয়েছি অন্তত আমার লাইফে, অসম্ভব ভালো বাংলাদেশি একজন। এদেরকে কি বলেন ওনারা, এম্বাসিতে যারা কাজ করে ওনাদেরকে একটা শব্দ আছে, ডিপ্লোম্যাট। ডিপ্লোম্যাট। ইয়েস, ভেরি ভেরি ওয়েল ট্রেইনড, অসাধারণ। কিন্তু বাংলাদেশে যারা জনপ্রতিনিধিত্বের জায়গায় মানে এক্সিকিউটিভ জায়গায়, বেশিরভাগেরই এটা নাই। তো আমি এটা কেন বললাম তাদেরকে ক্রিটিসাইজ করবার জন্য না, আমি চাই ভবিষ্যতে যে কোনো জায়গায় মন্ত্রণালয়ে গেলে, মন্ত্রী হলে, এমপি হলে, প্রধানমন্ত্রী, ম্যান্ডেটরি ট্রেনিং থাকা উচিত হাউ টু স্পিক। আমার যে ফেলোশিপ আমি বলেছিলাম আপনাকে কানাডায় আমি পেয়েছি, আমাদের জানেন ফার্স্ট ট্রেনিং ছিল, ফার্স্ট ট্রেনিং। কারণ ওইটা ফেলোশিপটা দেয় হচ্ছে কি আপনার ইনোভেটিভ আইডিয়ার জন্য, যেহেতু দেয়, দে নো এভরি সিঙ্গেল পাবলিকেশন উইল বি পাবলিসাইজড। প্রথম ট্রেনিং হচ্ছে মিডিয়া ট্রেনিং। সি, ফার্স্ট ট্রেনিং, যে তোমরা আসলে, তো আই স্পোক টু মিডিয়া আ লট, থ্যাঙ্কফুলি। ট্রেনিং হচ্ছে কি চমৎকার করে শেখায় হোয়াট টু সে, হোয়াট নট টু সে, হাউ টু সে, হাউ টু ডিল উইথ ক্রিটিক্যাল। আমি জানি উত্তরটা লম্বা হয়ে গেছে, না অ্যাপোলোজাইজ না, ফর দিস, কোনো কিন্তু সমস্যা। মোদ্দা কথা হচ্ছে আমাদের এই যে একটা সিচুয়েশন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, এটা কিন্তু আমার ট্রেনিং এর কারণে হচ্ছে। বাংলাদেশ থেকে কিন্তু আমরা কনফ্লিক্ট রেজলিউশন আমরা কিন্তু অত্যন্ত বাজে দেখবেন। রাইট। হ্যাঁ, ব্যক্তিগত পর্যায়েও আমি দেখি না আমাদের বন্ধু বান্ধব কেউই প্রায় সুন্দর করে একটা দ্বিমত হ্যান্ডেল করতে পারে না, যত শিক্ষিতই হোক, পারে না, আমি দেখিনি।
right, তাহলে কেন পারে না? আমাদের ওই ট্রেনিংটা নাই। তো মুদ্রা কত, এই আমি প্রচুর ট্রেনিং নিয়েছি এইসব রিলেটেড, প্রচুর। এই মিডিয়া ট্রেনিং নেওয়া, প্রেজেন্টেশনের ট্রেনিং নেওয়া, কনভারসেশন, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা অন্তত করা, প্রয়োজনে প্রফেশনাল ট্রেনিং নেওয়া। তাহলে আপনি বুলি করবেনও না, বুলিড হলেও ইউ উইল নো expert, হাউ টু অ্যাড্রেস দ্যাট। বিকজ আপনার সুপারভাইজারের সঙ্গে যদি আপনার বুলিং এর সম্পর্ক হয়, ইউ হ্যাভ টু ডিল ইন আ সার্টেন ওয়ে। অন দ্য আদার হ্যান্ড, বুলি ক্যান কাম ফ্রম এনিওয়্যার। Bullying can bullying can come from HR. Bullying can come from a receptionist, a PhD student, from anywhere actually. এটা কিন্তু কখনো এমন না যে হায়ারার্কি উপর থেকে আসবে, নো, অফকোর্স right, নট। তাহলে বিভিন্ন লেয়ারে, বিভিন্ন লেভেলে কিভাবে আমাকে হ্যান্ডেল করতে হবে, এটাও তো একটা, তার মানে এত সহজ তো নয়, বিষয়টা নিউয়ান্স আছে। তো এটা শিখলে, লিডারশিপ ট্রেনিং নিয়েছে আমি, ওই ট্রেনিংটা হচ্ছে কি 1 বছর ধরে হয়েছে wow, এরকম। তো তাতে অনেক ধরনের সিনারিও সঙ্গে আপনি ইয়া করবেন। তো আমি জানি এটা হয়তো অনেকের জন্য একটু বেশি, কিন্তু আমার মনে হয় আপনার যদি সুযোগ থাকে এটা বলা, যে তোমরা টেকনিক্যালি সাউন্ড হওয়াটা তো জরুরি, ফলে এটা নিয়ে ক্রেডিট নেওয়ার কিছু নাই, আমি নেই না। যেমন আমি ব্রিলিয়ান্ট মানুষদেরকে, শুধুমাত্র ব্রিলিয়েন্সের কারণে আমি 1 পয়সাও গুরুত্ব দেই না। আই হ্যাভ মেট সো মেনি ব্রিলিয়ান্ট পিপল অন আর্থ ইন মাই লাইফ টাইম। দেয়ার ওয়াজ নো শর্টেজ অফ ব্রিলিয়ান্ট পিপল ইন মাই লাইফ অ্যাট অল। তাহলে কার সঙ্গে মিশবো, কার সঙ্গে কথা বলবো, এটা হচ্ছে গিয়ে সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি শিখায় হচ্ছে কি হাউ টু বিকাম এ টেকনিক্যালি সাউন্ড পারসন। নো ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড টিচেস ইউ হাউ টু বিকাম আ গুড পারসন। right. এটা কারিকুলামে নাই, দেখেন কোথাও। তো এই দিকগুলোতে একটু মনোযোগ দিলে এটা কিন্তু হেল্প করবে, নট অনলি ইন প্রফেশনাল লাইফ। আই এম 100% শিওর ইট উইল হ্যাভ আ রিয়েলি পজিটিভ ইম্প্যাক্ট ইন আওয়ার পার্সোনাল লাইফ অ্যাজ ওয়েল। আমার ওয়াইফ অত্যন্ত অবাক হয় কিভাবে আমি ব্যক্তিগত জীবনেও এই জিনিসগুলোকে আমি হ্যান্ডেল করি। তো যাই হোক, এটা আমার ওয়াইফ বললে আরো ভালো হতো, যে আমার কাছে মানে নাইলে মনে হবে যে আমি হয়তো বাড়িয়ে বলছি। এটা নয়, আমি এটা দীর্ঘদিনের এটা প্র্যাকটিস, ট্রেনিং, এবং অ্যাকচুয়ালি ট্রেনিং প্লাস ইমপ্লিমেন্টেশন। অনেক সময় আমরা থিওরি জানি, হয়তো অ্যাপ্লিকেশনে গিয়ে হয়তো করলাম না। এটা শিখলে অনেকের আমার মনে হয় এই বুলিং ধরনের কনফ্লিক্ট ইত্যাদি আহ, ইয়াতে হেল্প করবে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ। আমি আপনার লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করতাম যে ইয়াং জেনারেশনের জন্য কিছু বলার আছে কিনা। আই থিংক ইট কাভার এভরিথিং। তাও যদি আপনি এডিশনালি কিছু অ্যাড করতে চান, যে এখন যারা নিউ, আরেকটু তাহলে বলি শেষের দিকে, সেটা হচ্ছে যে আমাদের একটা টেন্ডেন্সি আপনিও নিশ্চয়ই ফলো করেছেন, যেই যেই জায়গায় যাবে সে সেই জায়গা নিয়ে অনেক বেশি অহংকারী ইয়া দেখায়। ধরেন আপনি গেছেন একটা ইউনিভার্সিটিতে যেটা নামও হয়তো কেউ জানেন, আপনি গিয়ে বলছেন আপনার ফিল্ডে, ওই ফিল্ডে সারা পৃথিবীতে নাম্বার ওয়ান এটা হওয়া, এইটা একটা ট্রেন্ড আছে। দুই হচ্ছে গিয়ে আমি একমাত্র, এটা হওয়ার একটা ট্রেন্ড আছে দেখবেন। আইসাই বলে যে আমি একমাত্র বাংলাদেশি এখানে এটা করতেছি, আমি একমাত্র বাংলাদেশি অমুক জায়গা, আমি একমাত্র মনে কোনো একটা জেলা থেকে আসি। এই যে ক্রেডিট নেওয়া, এটাকে আমাদেরকে সোশ্যালি ডিবাং করা উচিত, যে এটা আসলে ডিসক্রেডিট। কেন আমি সেটা বলার চেষ্টা করছি। আমি সবসময় একটা এক্সাম্পল দিই এরকম, যে আপনি যদি বলেন যে আমার ফ্যামিলিতে আমি একমাত্র শিক্ষিত, ইট ডাজন্ট অ্যাকচুয়ালি টেল আ ভেরি গুড স্টোরি অ্যাবাউট ইউর ফ্যামিলি। ইট ইজ টেলিং দ্যাট এভরিবডি এলস ইজ অ্যাকচুয়ালি অশিক্ষিত। ফলে আপনি, বরং আপনি যদি বলেন যে আমি আমাদের ফ্যামিলিতে একমাত্র অশিক্ষিত, এটা ইনফ্যাক্ট ইজ অ্যাকচুয়ালি পজিটিভ থিং, যে আপনি ফ্লুক, এভরিবডি এলস ইজ রাদার শিক্ষিত। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আপনি বললেন আমি আমাদের পরিবারের মধ্যে একমাত্র মিথ্যাবাদী, হুইচ ইজ অ্যাকচুয়ালি প্রেটি গুড, বাকিরা সবাই কিন্তু সত্যবাদী, তাই না? আপনি বললেন তো, এই জন্য বললাম এই এই জায়গাগুলো থেকে ঊর্ধ্বে উঠতে হবে। আমাদের বাংলাদেশীদের কোনো স্কলারলি প্রেজেন্স নাই, লেগেসি নাই, প্রেজেন্স আছে স্পোরাডিক। দেখেন ইন্ডিয়ানদের কিন্তু একটা একাডেমিক এবং টেক, বিভিন্ন জায়গায় ওদের কিন্তু প্রেজেন্স আছে। আমাদেরকে এখনো কেন জেনারেলি বাংলাদেশে শুনলে যে কেউ কিন্তু ভাবে না যে এরা খুব স্কলারলি, এটা কিন্তু তৈরি হয়নি। হুম, 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 অথচ কম লোক তো নাই আমাদের বিভিন্ন ফিল্ডে। আমার মনে হয় লেগেসি ইজ ডিফারেন্ট থিং। ইন্ডিভিজুয়াল আইল্যান্ড হওয়া সহজ, একটা কালচার তৈরি করা এটা ইটস এ ভেরি ডিফ। সো প্রত্যেকেরকে আসলে হেল্প তো করেই না। ওই যে সবাই আমি একমাত্র হইতে চাই, আমি চাই যে আপনারা দুই মাত্র বহুমাত্র হন না প্লিজ। হুম, আমি পার্সোনালি কত মানুষকে বহু বড় বড় জায়গায় যাওয়ার জন্য অলমোস্ট হাতে ধরে হেল্প করেছি, যেটা আমাকে একজনও করে নাই, নো বডি, রাদার আমাকে ডিসকারেজ করেছে টু অ্যাপ্লাই। এই জন্য আমি বললাম, আমি দুঃখ পেয়ে আমি এটা করেছি পরে।
যে আমি চাই যে আরো বেশি মানুষ যাক, আমি একমাত্র হার্ভার্ডে যাবো, কারণ আমি তো আসলে একমাত্র নয়, আসলে একমাত্র হওয়া তো খারাপও। আমি হ্যাঁ, একমাত্র হলে আমি আরেকজনকে আনা উচিত আসলে, তাহলে এটা আমাদের কমিউনিটি বাড়বে, তো একাডেমিয়া হোক প্রফেশনালি হোক, আমি চাই যে এটা প্রত্যেকে প্রত্যেকে আরেকটু হেল্প করা দরকার অনেক বেশি পরিমাণে। আর নতুনদের জন্য তো আসলে ওটা তো, আমি তো এত বড় কিছু হই নাই যে নতুনদের জন্য কিছু উপদেশ দেব। এটা কিভাবে দেব বুঝতেছি না আসলে। দিয়ে দেন না আসলে উপদেশ তো না, টিপস টাইপের। আচ্ছা, টিপস, যাই হোক। টিপস না, হ্যাঁ মানে দুইটাই দরকার আমার মনে হয়, একটা ব্যালেন্স। এই যে অহংকার জায়গা থেকে সরে আসা প্লিজ, কোনো বিষয় নেই আসলে, কারণ আপনার চাইতে ব্রিলিয়েন্ট ব্যক্তি অবশ্যই আছে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট, আপনি যেই হন না কেন আসলে। তো এটা এটা না করাই ভালো। আর আরেকটা হচ্ছে যে um, হয়তো কোলাবোরেটিভ অ্যাপ্রোচ অফ কোর্স রাদার দ্যান কম্পিটিশন, ইট হেল্পস। কোলাবোরেশন ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান দিস। আর অন্যের উন্নতিতে খুশি হওয়া, এটা আমার বাবার শিক্ষা, এটা হ্যাঁ, আমি চাই যে আরো মানুষ শিখুক। আমার বন্ধু একজন ব্যর্থ মানুষ, এই পরিচয় দেওয়ার চাইতে নিশ্চয়ই অনেক বেশি গৌরবের হবে যদি বলে আমার বন্ধু হচ্ছে কি যে অ্যামাজনে চাকরি করে। সি, সো অন্যের উন্নতিতে আমি অত্যন্ত খুশি হই। আমি চাই যে অন্য মানুষগুলো একেবারেই নয়, অন্য মানে এটা থাকলে আমি খুব আহত হই। মানুষ যখন আমাকে এসে বলে শুনছিস ও তো মুখ করতেছে, ইটস এ নেগেটিভ কনোটেশন অলরেডি। আমি কিন্তু বলি শুনেছেন ওইটা কিন্তু খুব চমৎকার কাজ করছে, এইরকম হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। এটা থাকলে আরো ভালো আর কি। হয়তো আর একটা হচ্ছে ড্রিম বিগ, বাট অলসো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর লিমিটেশনস। মেক সেন্স। থ্যাংক ইউ ভাইয়া। আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু শিখলাম, অনেক ইন্টারেস্টিং স্টোরি কোভিড রিলেটেড। So thank you so much for agreeing to do this and enlightening everyone. Thank you. থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, আবার কথা হবে আশা করি। Sure. So audience যারা দেখলেন, প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর নেটওয়ার্ক। অনেক কিছু শেখার আছে, এন্ড চ্যানেলের সাথে থাকুন। লিভ এন্ড লেট লিভ। বাই বাই।